আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো অ্যাজ ইউজুয়াল আমরা চলে আসলাম তোমাদের উদ্ভিদ সাহিত্যতে দ্বিতীয় পর্বের ক্লাস নিয়ে। তো যারা কালকে ক্লাস করেছো তারা আজকের ক্লাসটা অনেক উপভোগ করতে পারবে। একটা কথাই আমি সবসময় বলি, আসলে আমরা যেহেতু এখন ইন্ডিভিজুয়ালি এক একজনের অধ্যায় নিচ্ছি, তো আমি তোমাদেরকে একটা জিনিস বলবো যে ধরো এরকম থাকতে পারে যে কালকে কোনো একটা কারণে তুমি লাইভ ক্লাস করতে পারোনি, ইটস ওকে। কিন্তু হুট করে আজকে মনে করো টাইম ব্যাটে বলে মিলে গেছে, যার কারণে তুমি সেকেন্ড ক্লাসে লাইভ ক্লাস করতে আসছো। কিন্তু তার আগে অবশ্যই তোমাকে একটা বিষয়ে কনসার্ন থাকতে হবে যে ভাইয়ারা যখন ক্লাস নেয় তখন সেটা সিরিয়ালি ক্লাস নিচ্ছে। সো তোমাকে এই আজকের পর্ব বুঝতে হলে অবশ্যই প্রিভিয়াস পর্বটা তোমাকে করে আসতে হবে। মানে তুমি যদি এমন করো যে ধরো প্রিভিয়াস পর্ব তুমি করোনি, এখন আজকে হঠাৎ করে আসছো, তাহলে তুমি আগা মাথা কিছুই বুঝতে পারবে না। এই জন্য তোমাকে যেটা করতে হবে যে তোমাকে অবশ্যই লাইভে থাকতে হলে অবশ্যই ক্লাসগুলো সিরিয়ালি মেনটেন করে করে তারপরে তোমাকে এই ক্লাসগুলো আসতে হবে, ঠিক আছে? তো তোমাদেরকে আবারও বলছি যারা আছো তাদের উদ্দেশ্যে যে আমাদের কিন্তু একটু রুটিনটা চেঞ্জ হয়েছে। চেঞ্জ বলতে কি রকম চেঞ্জ হয়েছে, যে আমরা মানে সপ্তাহে এখন 4 দিন ক্লাস নিব। শনি আর রবিবার থাকবে তোমাদের বায়োলজি ফার্স্ট পেপারের ক্লাস, আর সম্ভবত মঙ্গল বৃহস্পতি এরকম একটা রুটিন দেওয়া হবে, ওটা হচ্ছে সেকেন্ড পেপারের ক্লাস থাকবে। এভাবে আমরা 2 পেপার একসাথে টানবো এবং 2 পেপার একসাথে আমরা পর্যায়ক্রমে আস্তে আস্তে শেষ করার চেষ্টা করব। তো আজকে আমাদের বায়োলজির এই গ্রুপের এটা এই সপ্তাহের জন্য শেষ ক্লাস, পরবর্তী সপ্তাহে আবার তোমাদের সাথে দেখা হবে। তো চলো আমরা আগের সপ্তাহে মানে আগের দিন কালকে কিন্তু তোমাদের সাথে উদ্ভিদসাহী তত্ত্বের বেশ কিছু বেসিক জিনিস নিয়ে আলোচনা করেছিলাম, যার মধ্যে উদ্ভিদের খনিজ লবণের মধ্যে কি কি লবণ বা কি কি আয়ন তারা শোষণ করে থাকে এই জিনিসগুলো নিয়ে তোমাদের সাথে কথা বলেছি। কিভাবে কোন অঙ্গগুলো শোষণ করে থাকে সেটা নিয়ে কথা বলেছি। তারপরে কিছু মতবাদ নিয়ে তোমাদের সাথে কালকে আলোচনা করতে যাচ্ছিলাম, যার মধ্যে অন্যতম ছিল আদি মতবাদের মধ্যে কার্বন ডাই অক্সাইড মতবাদ ছিল, ঠিক আছে? তারপরে তোমার বলা যেতে পারে যে আদি মতবাদে কার্বন ডাই অক্সাইডের মতবাদ ছিল। তারপর তোমাদের একটা সক্রিয় পরিশোষণের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ মতবাদ পড়িয়েছি, যেটার নাম হচ্ছে প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট মতবাদ। তো আমি কিন্তু তাহলে বলেছিলাম যে সক্রিয় পরিশোষণে কিন্তু 3টা মতবাদ আছে। কয়টা মতবাদ? 3টা। একটা হচ্ছে লুন্ডেগর মতবাদ, একটা হচ্ছে প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট মতবাদ, আর একটা হচ্ছে লেসিথিন বাহক মতবাদ। এর মধ্যে আমাদের প্রোটন অ্যানায়নটা শেষ। আজকে আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট এবং এই অধ্যায়ের এই টপিকের মধ্যে সবচেয়ে একটু জটিল প্রক্রিয়া যেটা লুন্ডেরগড়ের মতবাদ, সেটা নিয়ে আলোচনা করব। তো তোমরা জাস্ট মনোযোগটা দিবা। আমরা শুরুতেই লুন্ডেরগড়ের বা সাইটোক্রোম পাম মতবাদ যেটাকে বলা হয় সেটা নিয়ে আলোচনা করব। তো একটা কথা মনে রেখো যে কালকে যে প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট মতবাদটি পড়েছিলে তার থেকেও কিন্তু এটা একটু জটিল। কালকেরটা বলা যেতে পারে তেমন কোনো জটিল বিষয় ছিল না, আজকেরটা একটু জটিল। তো এই জন্য তোমাদের সর্বোচ্চ পরিমাণ মনোযোগটা এখানে রাখতে হবে, আদারওয়াইজ কিন্তু তোমাদের এই জিনিসটা ক্যাচ করতে একটু কষ্ট হয়ে যেতে পারে, ঠিক আছে? তো লুন্ডেরগড় মতবাদ কেন নামকরণ করা হয়েছে আমরা যদি বলি, তাহলে বিজ্ঞানী লুন্ডেরগড় সর্বপ্রথম এই থিওরিটা আবিষ্কার করেন এবং পরবর্তীতে লুন্ডেরগড় মতবাদের ক্ষেত্রে এখানে আরেকটা নাম দেওয়া আছে সাইটোক্রোম পাম। কেন সাইটোক্রোম পাম সেটা তোমরা আস্তে আস্তে মতবাদটা দেখলেই বুঝতে পারবা যে কেন এটাকে সাইটোক্রোম পাম মতবাদ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। তো লুন্ডেরগড় মতবাদের ক্ষেত্রে আমরা প্রথমেই একটা ছবি আঁকবো। তোমরা যেমন কালকে দেখেছিলে যে আমরা কোষ প্রাচীর নিয়ে একটা কাজ করেছি, যে কোষ প্রাচীরের একটা অংশ নিয়ে তোমাদের সাথে কালকে বেশ আলোচনা করেছিলাম যে একটা কোষ প্রাচীর কেমন হয়। তো ধরো এটাও একটা কোষ প্রাচীর, এই যে আমি যে জিনিসটা এঁকেছি এটাও এক ধরনের কোষ প্রাচীর। এখন এইটাকে আমরা তাহলে বলছি কি, এটাকে আমরা বলছি হচ্ছে কোষ প্রাচীর। এটা মাথায় রেখো। এটা কেমন কোষ প্রাচীর ভাই? এটা হচ্ছে ধরো একটা উদ্ভিদের কোষ প্রাচীর, তোমরা সবাই জানো যে উদ্ভিদের কোষ প্রাচীর কিন্তু ত্রিস্তরী হয়, তাই না? তো এটা হচ্ছে সেই কোষ প্রাচীরের জুম করা অবস্থা। মানে আমরা যেমন ধরো উদ্ভিদের কোষ প্রাচীর যদি আঁকি, আঁকলে কি এরকম করে আঁকি না, ধরো এরকম করে আঁকি, ধরো এটা হচ্ছে উদ্ভিদের কোষ প্রাচীর। এটাকে যদি আমি একটু জুম করি, জুম করলে মাঝখানে যে ফাঁকা জায়গাটা, এই ফাঁকা জায়গাটা হচ্ছে এটা। তার মানে এই অংশটা হচ্ছে উদ্ভিদের কোষ প্রাচীর, বাহিরের অঞ্চল এবং ভিতরের অঞ্চল, ঠিক আছে? তাহলে এই জায়গার যে অঞ্চলটা, মানে এই জায়গায় যে ফাঁকা জায়গা দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় কোষ সংলগ্ন অঞ্চল। এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো হচ্ছে কোষ সংলগ্ন, ঠিক আছে? কোষ সংলগ্ন অঞ্চল। আর এই পাশে যে অঞ্চলটা এটা হচ্ছে বহিস্থ বা মাটি সংলগ্ন অঞ্চল। সোজা বাংলা ভাষায় যদি বলি তাহলে এটা ধরে নেওয়া হচ্ছে মাটি সংলগ্ন, ঠিক আছে? মাটি সংলগ্ন অঞ্চল। তাহলে একটা হচ্ছে কোষ সংলগ্ন অঞ্চল আর একটা হচ্ছে মাটি সংলগ্ন অঞ্চল। এবং মাঝখানে যে জায়গাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কোষ প্রাচীরের জায়গা। যে কোষ প্রাচীর মূলত উদ্ভিদের মূলের কোষের এই অঞ্চলটাকে মাটি থেকে আলাদা করে রাখছে। এই জায়গা হচ্ছে উদ্ভিদের মাটির সাথে সংযোগ করে, তাই না? তো এই কোষ প্রাচীরের ভিতরে কি ঘটনাটা হবে সেই ঘটনাটা নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব। এর নামই হচ্ছে লুন্ডেগড় মতবাদ, ঠিক আছে?
ওকে, তাহলে দেখো, আচ্ছা আমরা তাহলে একটু লুন্ডেরগড় মতবাদের এই কোষ প্রাচীরের ভিতরে কি কি হয় সেটা নিয়ে একটু বলি। আসলে উদ্ভিদ বিভিন্ন প্রক্রিয়ায়, তোমরা অনেকে চিন্তা করতে পারবে এত মতবাদ কেন, তাহলে উদ্ভিদ কোন প্রক্রিয়া আসলে লবণ শোষণ করে। উদ্ভিদ যতগুলো প্রক্রিয়া তোমাদেরকে দেখাবো সব প্রক্রিয়ায় লবণ শোষণ করে, যখন যেটা প্রয়োজন মনে হবে তখন সেই প্রক্রিয়ায় সে শোষণ করে থাকে। তো সর্বপ্রথম এই কোষ প্রাচীরের আবার একটা এরিয়া আমরা ভাগ করব। সেই এরিয়াটা হচ্ছে এই ভিতরের এই এরিয়াটাকে আমরা ধরো সাপোজ বলছি, এটাকে আমরা বলছি হচ্ছে, এটা হচ্ছে কোষের ভিতরের তল, আর এই পাশের অঞ্চলটাকে বলছি কোষের বাইরের তল। এখানে যত যাবতীয় বিক্রিয়া ঘটে, ঠিক আছে, তাহলে এটাকে আমরা কি বলছি, এটা হচ্ছে ভিতরের তল বলছি। এই জায়গাটাকে আমরা বলছি হচ্ছে ভিতরের তল, ঠিক আছে, ভিতরের তল। ওকে, আর এইটাকে আমরা কি বলছি, এই পাশের অঞ্চলটাকে আমরা বলছি যেটা মাটির সাথে লেগে আছে, সেটাকে বলছি হচ্ছে বাহিরের তল, বাহিরের তল, ঠিক আছে, বাহিরের তল। তাহলে একটা জায়গা হচ্ছে ভিতরের তল, এই জায়গাটা হচ্ছে ভিতরের তল, এই জায়গাটা হচ্ছে বাহিরের তল। এখন কি হয় দেখো, সর্বপ্রথম আমরা যে হাইড্রোজেন আয়ের কথা বলি না, এই হাইড্রোজেন ভেঙে যাবে, ভেঙে গিয়ে হাইড্রোজেন প্লাস এবং সেই সাথে ইলেকট্রন তৈরি করবে। তাহলে এই তলগুলোতে আসলে মূলত আমাদের যাবতীয় বিক্রিয়া হয়। তাহলে আমাদের এই কোষ প্রাচীরের ভিতরে হাইড্রোজেন আছে এবং এই হাইড্রোজেন ভেঙে গিয়ে হাইড্রোজেন আয়ন এবং একটা ইলেকট্রন বের হয়ে যায়। আমরা তো জানি যে বিক্রিয়ায় হাইড্রোজেন ভেঙে গেলে কি কি উৎপন্ন হতে পারে। এই যে বিক্রিয়াটা ঘটনাটা ঘটলো, এখানে যে এনজাইমটা কাজ করবে সেই এনজাইমের নাম হচ্ছে ডিহাইড্রোজিনেস, ডিহাইড্রো, ঠিক আছে, ডিহাইড্রোজিনেস এনজাইম। এই এনজাইমের নাম কি, এই এনজাইমের নাম হচ্ছে ডিহাইড্রোজিনেস এনজাইম। এই এনজাইমের প্রভাবে একটা হাইড্রোজেন ভেঙে গিয়ে হাইড্রোজেন প্লাস মানে প্রোটন এবং একটা ইলেকট্রন তৈরি করে। ভালো কথা, এই পর্যন্ত ওকে। তাহলে ডিহাইড্রোজিনেস এনজাইমের প্রভাবে আমরা এইভাবে তৈরি হচ্ছে। এখন আসো, এই যে ইলেকট্রনটা তৈরি হলো, এই ইলেকট্রনটার কাজ হচ্ছে, এই ইলেকট্রন এখানে থাকবে না, এই ইলেকট্রন এখানে থাকবে না, এই ইলেকট্রনের কাজ হচ্ছে এই ইলেকট্রনটাকে আমি এইখানে কোষ প্রাচীরকে মানে কোষ প্রাচীরের এই প্রান্ত থেকে এই প্রান্ত এসে নিয়ে আসবো। কিভাবে নিয়ে আসবো, এখন একটা ইলেকট্রন তো লাফ দিয়ে এই ভিতরের তল থেকে এইখানে আসতে পারবে না। একে অবশ্যই নিয়ে আসার জন্য অবশ্যই আমাদের কি করতে হবে, একটা চক্রের মাধ্যমে বা একটা বাহকের মাধ্যমে নিয়ে আসতে হবে। বাহকটাকে এই যে এই জায়গাটাতে কোষ প্রাচীরের উপরের জায়গাটাতে একজন বাহক থাকে যার নাম হচ্ছে ইলেকট্রন বাহক। এর নাম কি ভাইয়া, এর নাম হচ্ছে ইলেকট্রন বাহক। এই ইলেকট্রন বাহকটা কি হয়ে থাকে, চলো আমরা আগে একটু এঁকে নিই। এই ইলেকট্রন বাহকই হচ্ছে আসলে সাইটোক্রোম পাম্প, ঠিক আছে, এই ইলেকট্রন বাহকই কি আসলে হচ্ছে সাইটোক্রোম পাম্প, এটা মাথার মধ্যে রাখতে হবে, ঠিক আছে, এই ইলেকট্রন বাহকই হচ্ছে সাইটোক্রোম পাম্প। ওকে, আচ্ছা একটু দাঁড়াও, একটু সুন্দর করে আঁকি, একটু বড় বড় করে আঁকি, তাহলে মনে করো জায়গাটা, এখানে আমরা তিনটা সাইটোক্রোম পাম্প দেখাবো। কয়টা সাইটোক্রোম পাম্প দেখাবো, তিনটা সাইটোক্রোম পাম্প দেখাবো। এই একটা, এই দুইটা, এই হচ্ছে তিনটা। এই যে পাম্পটা দেখতে পাচ্ছ, এই পাম্পটার নাম হচ্ছে সাইটোক্রোম পাম্প। এগুলোকে আমরা কি বলে থাকি, সাইটোক্রোম পাম্প বলে থাকি। একটার নাম হচ্ছে সাইটোক্রোম পাম্প বি, এটার নাম হচ্ছে সাইটোক্রোম পাম্প বি, এটার নাম হচ্ছে সিওআইটি সাইটোক্রোম পাম্প এ, এটার নাম হচ্ছে সাইটোক্রোম পাম্প সি, সরি এটার নাম হচ্ছে সি, এটার নাম হচ্ছে সাইটোক্রোম পাম্প সি, এবং এটার নাম হচ্ছে সাইটোক্রোম পাম্প এ। এদের কাজ হচ্ছে চেইনের মতো। চেইনের মতো মানে কি, এদেরকে আমরা যদি কোনো কিছু দেই, ইলেকট্রন বা কোনো কিছু দেই, তাহলে তারা সেটা পরিবহন করে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নিয়ে যাবে। কিভাবে দেখো, আমরা যদি এখন এই যে ইলেকট্রনটা আমাদের উৎপন্ন হয়েছে, যে ইলেকট্রনটা আমাদের কেবল উৎপন্ন হয়েছে, যে হাইড্রোজেন ডিহাইড্রোজেনেস এনজাইমের প্রভাবে ভেঙে ইলেকট্রনটা উৎপন্ন হয়েছে, সেই ইলেকট্রনটা এই সাইটোক্রোম পাম্পের মধ্যে চলে যাবে। সাইটোক্রোম পাম্পটা কি করতে থাকে, এরকম করে ঘুরতে থাকে, ঘুরতে 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 এই প্রান্ত থেকে এই প্রান্ত নিয়ে এসে ইলেকট্রনটাকে নিক্ষেপ করে ফেলে। এই যে ইলেকট্রনটাকে নিক্ষেপ করে ফেলে, কোথায় নিক্ষেপ করলো, তাহলে দেখো ভিতরের তলে, কোষ প্রাচীরের ভিতরের তল আমরা কিভাবে চিহ্নিত করছি, যেই প্রান্তে আসলে মূলের কোষগুলো থাকে, এটা তো কোষ প্রাচীর, পুরোটা হচ্ছে কোষ প্রাচীর। আর বাইরের তল আমরা কিভাবে নির্ধারণ করছি, যেই প্রান্তে আসলে মাটি সংলগ্ন অবস্থায় থাকে। তাহলে ভিতরের তলে হাইড্রোজেন ডিহাইড্রোজেনেস এনজাইমের প্রভাবে ভাঙবে এবং সেই সাথে যে ইলেকট্রনটা তৈরি হবে, সেই ইলেকট্রনটা সাইটোক্রোম পাম্পের মাধ্যমে এভাবে ঘুরতে 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 বাইরে নিক্ষেপ করবে। এটার পিছনে কারণ কি, যে কেন বাইরে নিক্ষেপ করলো, কেন ঘুরতে ঘুরতে বাইরে নিক্ষেপ করবে, চলো সেটা আমি তোমাদেরকে একবার বলি। এখানে একটা কারণ আছে। কারণটা হচ্ছে এই যে ইলেকট্রনটা দেখলা, এই ইলেকট্রন বাইরে আসলো, বাইরের তলে আসলো,
পাশাপাশি এই হাইড্রোজেন সরাসরি, এর আর কোনো বাহক দরকার হয় না, সে সরাসরি বাইরের তলে আসলো এবং মাটি হতে, যেহেতু এটা মাটি হতে হাফ অণু অক্সিজেন, কত অণু অক্সিজেন? হাফ অণু অক্সিজেন। এই মাটি হতে হাফ অণু অক্সিজেন বাহিরের তলে ঢুকবে এবং তারা হাফ অণু পানি তৈরি করবে। কত অণু পানি তৈরি করবে? হাফ অণু পানি তৈরি করবে। এই যে হাফ অণু পানি তৈরি করলো, এই হাফ অণু পানি তৈরি করার ফলে এটা আস্তে করে আবার মাটির মধ্যে বের হয়ে গেল। এখন প্রশ্ন হচ্ছে, ভিতরের তলে হাইড্রোজেন ভাঙলো, ভেঙে হাইড্রোজেন আয়ন তৈরি করলো, ইলেকট্রন তৈরি করলো, সেই ইলেকট্রন সাইটোক্রোমের মাধ্যমে বাহিত হয়ে বাহিরের তলে আসলো, হাইড্রোজেন সরাসরি বাহিরের তলে আসলো, মাটি থেকে অক্সিজেন ঢুকলো, পানি তৈরি হলো, আবার বের হয়ে গেল। এটার উদ্দেশ্যটা কি? এটার মেইন কাহিনীটা কি? বা কেনই বা ইলেকট্রনের সাইটোক্রোমের মধ্যে ঢুকলো? দেখো, তোমরা ছোটবেলায় বা এখনো অনেকে আছো যারা তোমরা একটা ইঞ্জিনের কথা চিন্তা করো, দেখবে ইঞ্জিন চালিত কিছু নৌকা আছে, যেদেরকে আমরা ভটভটি নৌকা বলে অনেক নামে ডাকি। সেই নৌকার ইঞ্জিন চালু করতে গেলে একটা হ্যান্ডেল লাগে, হ্যান্ডেলটাকে ঢুকানোর পরে এইভাবে অনেক জোরে তাদেরকে ঘুরাইতে হয়। শুধুমাত্র নৌকার ইঞ্জিন না, যে দেখা গেছে যে কৃষি ক্ষেত্রে বা অন্যান্য অনেক ক্ষেত্রে এই ইঞ্জিনটা দেখা যায় যে একটা হ্যান্ডেল দিয়ে তারপরে জোরে এইভাবে ঘুরাইলে ইঞ্জিনটা অন হয়। তো ওই হ্যান্ডেলটা হচ্ছে এই ইলেকট্রন, আর ইঞ্জিন হচ্ছে এই সাইটোক্রোম। আর এই ইলেকট্রন যখনই সাইটোক্রোমের ভিতরে ঢুকে, এরা তো ইলেকট্রন বাহক, এরা বিভিন্ন আয়ন, বিভিন্ন ক্যাটায়ন, ইলেকট্রন এগুলোকে বহন করে। এদের কাজ হচ্ছে, এই সাইটোক্রোমের কাজ হচ্ছে এক প্রান্ত থেকে এই প্রান্তে নিয়ে যাও, ওই প্রান্ত থেকে ওই প্রান্তে নিয়ে যাও, এটাই হচ্ছে তার কাজ। এইটাকে অ্যাক্টিভ করার জন্য, মানে সাইটোক্রোমকে অ্যাক্টিভ করার জন্য ইলেকট্রন সাইটোক্রোমের ভিতর ঢুকে, যার কারণে ও অ্যাক্টিভ হয় এবং অ্যাক্টিভ হয়ে ভিতরের তল থেকে সেটা বাইরের তলে নিয়ে আসে। এখন এই ইলেকট্রন যে ভিতরের তল থেকে বাইরের তলে আসলো, ওর একটা তো অবশ্যই একটা অবস্থান তৈরি করতে হবে। মানে এমনি এমনি যে একে অ্যাক্টিভ করলো এখন ইলেকট্রনকে আমি ফালাই দিব, তা তো না। উদ্ভিদ কোনো কিছু অপচয় করে না। এই জন্য ওই ইলেকট্রন যখন বাইরের তলে আসে, তখন এই হাইড্রোজেন যেটা উৎপন্ন হয়েছিল সেটাও যখন বাইরের তলে আসে, মাটি থেকে অক্সিজেন, এরা পানি তৈরি করে এবং বাইরে বের হয়। তাহলে আমার ইলেকট্রনের কাজ হচ্ছে শুধুমাত্র এই সাইটোক্রোমকে অ্যাক্টিভ করা, এটা বুঝলাম। কিন্তু মজার বিষয় হচ্ছে, এই ইলেকট্রন যখন সাইটোক্রোমের মাধ্যমে, সাইটোক্রোম বি, সাইটোক্রোম সি, সাইটোক্রোম এ এর মাধ্যমে বাইরের তলে আসে, তখন ওর পিছে পিছে আরেকজন আয়ন আছে, যে আয়নটা ওর পিছে ফলো করতে থাকে এবং ওর পিছে পিছে আসতে থাকে। সেই আয়নটার নাম কি ভাইয়া? সেই আয়নটার নাম হচ্ছে লৌহ, Fe2+, লৌহ। যখন ইলেকট্রনটা এই সাইটোক্রোমের মাধ্যমে বাহিরে আসে, এই ভিতর থেকে বাহিরে আসে, তখন Fe2+ ওকে ফলো করতে করতে ভিতরের তল থেকে কোথায় আসতে থাকে? বাহিরের তলে আসতে থাকে। এই ইলেকট্রন আসছে বিধায়ী এই Fe2+ ওকে ফলো করে ভিতরের তল থেকে বাহিরের তলে আসছে। যদি ইলেকট্রন না আসতো তাহলে ওকেও Fe2+ ফলো করতো না। বাহিরের তলে Fe2+ কেন আসছে সেটাও বলতেছি। আচ্ছা, তোমরা সবাই জানো, এখানে একটা বিক্রিয়ার কথা বলি, তোমরা সবাই এটা জানো, এটা সম্পর্কে অবগত যে Fe2+ মানে আয়রন, যেটা যে মৌল, এর কিন্তু দুই ধরনের যোজনী আছে। কেমিস্ট্রিতে তোমরা পড়ছো, একটা হচ্ছে Fe2+ আর একটা হচ্ছে Fe3+। যখন Fe2+ হয় তখন তার হাত হয় হচ্ছে দুইটা। তোমরা সবাই কেমিস্ট্রিতে পড়েছো যে যৌগের সাথে বিক্রিয়া, মানে এই মৌলের সাথে যদি কোনো আয়ন বিক্রিয়া করতে চায়, তাহলে অবশ্যই যে কয়টা হাত থাকবে সেই কয়টা অ্যানায়নকে ধরবে। যেহেতু এটা একটা ধাতু, মানে ক্যাটায়ন, তার মানে Fe2+, মানে দুইটা হাত খালি আছে। এই জন্য সে আগে থেকেই, অর্থাৎ জন্মগতভাবেই দুইটা অ্যানায়নকে সে ধরে রাখে। দুইটা অ্যানায়নকে সে কি করে রাখে? ধরে রাখে। তার মানে জন্মগতভাবেই এই সাইটোক্রোম পাম্পের মধ্যে দুইটা করে অ্যানায়ন আগে থেকেই অবস্থান করতেছে। Fe2+ এর মধ্যে দুইটা করে অ্যানায়ন আগে থেকেই অবস্থান করতেছে। জাস্ট ইলেকট্রনটা এখান থেকে ঢুকে, সাইটোক্রোমে ঢুকে বাইরের তলে আসছে, ওকেও ফলো করতে করতে লৌহগুলো পিছন পিছন এই বাইরের তলে আসছে, এইভাবে ঘুরে বাইরের তলে আসছে। এবং এই Fe2+ আগে থেকেই কাকে বহন করতেছে? এই যে দুইটা অ্যানায়নকে সে অনেক আগে থেকেই বহন করতেছে। তার মানে এর হাত কোনো খালি নাই। এখন প্রশ্ন হচ্ছে, এই লৌহটা কেন আসলো? এর পিছনে আসার উদ্দেশ্যটা কি? বা এই লৌহ আসার ফলে আমাদের উপকারটা কি হলো? আমরা ইলেকট্রন আসার উপকারটা তো দেখলাম, যে ইলেকট্রন আসা কি করলো, ওটা তো গেছে, এই কাহিনী তো শেষ। কিন্তু এই লৌহটা কেন আসলো? কেন ও ভিতরের তল থেকে ঘুরে বাহিরের তলে আসলো?
এই লৌহর একটা উদ্দেশ্য হচ্ছে এখানে আসার, ও একটা অ্যানায়ন মাটি থেকে বহন করবে, ও একটা নতুন অ্যানায়ন, ধরো একটা নতুন অ্যানায়ন এখানে অবস্থান করতেছে, সেটা মনে করো এমন হইতে পারে ক্লোরিন হইতে পারে, কিংবা মনে করো নাইট্রেট আয়ন হইতে পারে, ঠিক আছে, কিংবা মনে করো সালফেট আয়ন হতে পারে, যে কোনো কিছু হতে পারে। এই আয়ন এগুলো মাটির মধ্যে অবস্থান করতেছে, তার উদ্দেশ্য হচ্ছে এই আয়নকে গ্রহণ করা যেটা মাটিতে আছে। এখন একে বহন করে এই কোষ প্রাচীরকে ভেদ করে কোষের ভিতরে ঢুকানোর কাজটাই করবে হচ্ছে লৌহ। এখন সমস্যাটা হচ্ছে লৌহর তো আগে দুইটা হাত ছিল Fe2+, তার আগে থেকে দুইজন অ্যানায়ন সে ধরে রাখছে, তাহলে এই লৌহ Fe2+ কিভাবে নতুন করে একটা অ্যানায়ন ধরবে? এই জন্য কি হয়, যখনই Fe2+ বাহিরের তলে আসে তখন সাথে সাথে Fe2+ একটা ইলেকট্রন ত্যাগ করে, একটা ইলেকট্রন ত্যাগ করে, একটা ইলেকট্রন ত্যাগ করে Fe3+ এ পরিণত হয়। কিসে পরিণত হয়? Fe3+ এ পরিণত হয়। তাহলে Fe2+ একটা ইলেকট্রন ত্যাগ করবে, একটা ইলেকট্রন কি করবে ভাইয়া? একটা ইলেকট্রন ত্যাগ করবে, ত্যাগ করে এটা মাটিকে দিয়ে দিবে, এবং সাথে সাথে কিসে পরিণত হবে? Fe3+ এ পরিণত হবে। এই যে বাহিরের তলে এসে Fe2+ হঠাৎ করে একটা ইলেকট্রন ত্যাগ করে Fe3+ এ পরিণত হলো। এখন যদি আমি Fe3+ এর হাতের কথা বলি, Fe3+ এর হাতের কথা বলি, তাহলে Fe3+ এর হাত হচ্ছে 3টা। কিন্তু আমরা জানি যে অলরেডি এই Fe2+, যে Fe2+ টা Fe3+ এ পরিণত হয়েছে, তার আগে থেকেই দুইটা অ্যানায়ন ছিল, তার আগে থেকে দুইটা অ্যানায়ন ছিল। তাহলে নতুন করে একটা হাত তৈরি হলো একটা ইলেকট্রন ত্যাগ করার কারণে। এই যে নতুন করে একটা হাত তৈরি হয়েছে, এই জন্য Fe3+ নতুন করে একটা অ্যানায়ন গ্রহণ করার মতো ক্ষমতা রাখে। তাই Fe3+ এ এখন অ্যানায়ন গ্রহণ করবে কয়টা? আরো একটা। তাহলে আগে ছিল Fe2+ এবং তার জন্মগতভাবেই তার নিজস্ব অ্যানায়ন ছিল দুইটা, কিন্তু যখন বাইরের তলে এসে Fe2+ থেকে Fe3+ এ হলো, জন্মগতভাবে তো তার নতুন দুটো অ্যানায়ন আছেই, কিন্তু নতুন একটা হাত খালি হওয়ার কারণে এই জায়গাটাতে আরো একটা অ্যানায়ন সে ধরতে পারবে। সেই অ্যানায়নটা কোথা থেকে ধরবে? এই যে মাটির যে অ্যানায়নটা আছে না, এই মাটির অ্যানায়নটা সে ধরবে। সে মাটির যে অ্যানায়ন, নতুন একটা অ্যানায়ন, সেটা ক্লোরিন হইতে পারে, নাইট্রেট হইতে পারে, সালফেট আয়ন হইতে পারে, যে কোনো একটা অ্যানায়ন Fe3+ ধরবে। যখন নতুন একটা অ্যানায়ন মাটি থেকে সে ধরে ফেললো, তখন Fe3+ কি করবে দেখো, আস্তে আস্তে এবার বাহিরের তল থেকে ভিতরে যাবে। এই যে Fe3+ বাহিরের তল থেকে ভিতরে যাবে, এবং এই বাইরের তল থেকে যখন ভিতরে যায়, তখন যে নতুন অ্যানায়নটাকে নিছিল না, সেই নতুন অ্যানায়নটাকেও সে পরিবহন করে নিয়ে আসে। এটাই হচ্ছে মজার বিষয় বা মজার খেলা। এই যে Fe3+ বাহির থেকে একটা নতুন অ্যানায়ন পরিবহন করে নিয়ে আসলো, এই নতুন অ্যানায়নটাই এখন কি করবে দেখো, এখান থেকে যে নতুন অ্যানায়নটা পরিবহন করে নিয়ে আসছিল, সেই অ্যানায়নটা আস্তে করে কোষের ভিতর ছেড়ে দিবে। সেটা ক্লোরিন হইতে পারে, মাটি থেকে গ্রহণ নাইট্রেট হইতে পারে, যেটাই সে পরিবহন করুক আস্তে করে ওখানে ছেড়ে দিবে। এই হচ্ছে অ্যানায়ন পরিবহন করে নিয়ে আসার প্রক্রিয়া, যেটা লুন্ডেরগড় ব্যাখ্যা করছে যে কিভাবে একটা লৌহ ভিতরের তল থেকে বাহিরের তলে আসে, মাটি সংলগ্ন কোষ প্রাচীর এখানে আসে, সেখানে এসে একটা নতুন অ্যানায়নকে পরিবহন করে আস্তে করে আবার কোষের মধ্যে ছেড়ে দেয়। যখনই এই অবস্থাটা হয়, তাহলে এখন তুমি বলতে পারো যে ভাইয়া, যখনই অ্যানায়ন এখানে একটা অ্যানায়নকে মানে Fe3+ একটা অ্যানায়নকে ছেড়ে দিবে, তাহলে তো তার বর্তমান অবস্থাটা আবার সে এরকম হয়ে গেল। Fe3+ 3টা হাতের মধ্যে 2টা হাত তো আগে থেকেই, মানে একটা তো অ্যানায়ন তো সে ছেড়ে দিছে, কিন্তু আর বাকি 2টা হাত তো তার পূর্ণ। এখন এই অবস্থায় তো পৃথিবীতে কোনো যৌগ বা মৌল বা কোনো আয়ন থাকতে পারে না। যখন Fe3+ এইখানে এসে একটা অ্যানায়ন যেটা মাটি থেকে নিয়ে আসছিল সেটা কোষের মধ্যে ছেড়ে দিছে, তখন তার বর্তমান অবস্থা তো এরকম যে Fe3+ এবং 2টা অ্যানায়ন, তখন একটা হাত তো খালি। এই অবস্থায় তো সে আবার পূর্বের জায়গায় ব্যাক করতে পারবে না, মানে পুনরায় আবার এই জায়গায় ব্যাক করতে পারবে না। সে তো কন্টিনিউয়াসলি একবার এখানে আসবে, সেই সেম প্রসেসে একটা অ্যানায়ন নিবে, আবার এখানে আসবে, অ্যানায়নকে ছেড়ে দিবে, আবার যাবে, আবার আসবে, কিন্তু এই অবস্থায় তো সে আবার ব্যাক করতে পারবে না। এখন তো একটা সমস্যা তৈরি হয়ে গেল। এই সেকেন্ড সমস্যাটা সলভ করার জন্য মনে রাখতে হবে, এই জায়গাটাতে, এই যে এই জায়গাটাতে কন্টিনিউয়াসলি কিন্তু বিক্রিয়া হতেই থাকে। এই জায়গায় কি হতে থাকে? সবসময় বিক্রিয়া হইতে থাকে। প্রত্যেকটা মুহূর্তে একটা করে হাইড্রোজেন ভাঙে, সাথে সাথে হাইড্রোজেন আয়ন এবং ইলেকট্রন তৈরি হয়। যেই ইলেকট্রনটা এবার দ্বিতীয়বার তৈরি হবে, সেই ইলেকট্রনটা Fe3+ নতুন করে গ্রহণ করে আবার পুনরায় Fe2+ এ পরিণত হবে, এবং তখন ওই যে 2টা হাতে যে 2টা অ্যানায়ন ছিল সেটা তো থাকবেই, তাতে আর কোনো সমস্যা নাই। তারা আবার পূর্বে জায়গায় ফিরে আসবে, অর্থাৎ বাইরের তলে ফিরে আসবে, আবার একটা ইলেকট্রন বাইরে মাটিতে বের করে দিবে, সাথে সাথে আবার মাটি থেকে একটা অ্যানায়ন গ্রহণ করবে। এটাই হচ্ছে লুন্ডেরগড়ের মতবাদ। একটু টাফ, এখন আবার আমি যখন রিক্যাপ করব দেখবে যে বিষয়গুলো আরো অনেক বেশি সহজ হবে। কিন্তু যদি তোমার কেমিস্ট্রির ক্ষেত্রে তুমি যদি
জারণ বিজারণ বিক্রিয়াগুলো ঠিকভাবে না বোঝো, যে ইলেকট্রন ত্যাগ করলে Fe2+ Fe3+ পরিণত হয়, বা এটা বুঝছো Fe3+ হইলে 3টা হাত হচ্ছে, এটাও বুঝছো, কিন্তু এই জিনিসগুলো যদি তোমার মধ্যে এখনো দুর্বলতা থেকে যায়, তাইলে এই জিনিসটা তোমার জন্য অনেক বেশি টাফ হয়ে যাবে। এই জিনিসগুলো কিন্তু 9-10 পড়া, মানে একেবারে সিম্পল জিনিস, যে Fe2+ এবং Fe3+ এর কয়টা হাত, কয়টা করে নেগেটিভ আয়ন ধরতে পারবে, এগুলো 9-10 পড়া। বাট এই জিনিসে যদি কারোর দুর্বলতা থাকে, তখন কিন্তু এই জিনিসটা বোঝা টাফ হয়ে যাবে। তাহলে আমি প্রথম থেকে আরেকবার শুরু করতেছি, তোমরা একবার মনোযোগ দিয়ে শোনো, তাহলে বুঝতে পারবে। আমরা কিন্তু শুধুমাত্র কেবল অ্যানায়ন গ্রহণের কথা বললাম, যে কিভাবে মাটি থেকে একটা অ্যানায়ন এই কোষ প্রাচীরকে ভেদ করে কোষের ভিতর প্রবেশ করে। আমরা কিন্তু ক্যাটায়নের কথা বলিনি। ক্যাটায়ন খুবই ইজি, ক্যাটায়নে এত ঝামেলা নাই, ক্যাটায়ন সরাসরি ঢুকে, কিভাবে ঢুকে ওটা আমরা লাস্টে বলবো। আমরা আবার প্রথম থেকে শুরু করতেছি, মনোযোগ দিয়ে শোনো। সর্বপ্রথম আমরা এই পুরা ছকটাকে, এই যে পুরা যে চতুর্ভুজের সবুজ অংশ দেখতে পাচ্ছি, এটাকে আমরা কোষ প্রাচীর হিসাবে চিহ্নিত করছি, মূলের কোষ প্রাচীর। তাহলে এই পাশে যে অঞ্চলটা, এটাকে বলা হয় কোষ সংলগ্ন অঞ্চল, আর এই পাশের যে অঞ্চলটা, এটাকে বলা হয় মাটি সংলগ্ন অঞ্চল, অর্থাৎ এখানে মাটি আছে। এখন যা যা ঘটনা ঘটবে এই কোষ প্রাচীরের মধ্যেই ঘটবে। কোষ প্রাচীরের কোষ সংলগ্ন অঞ্চলের তলকে বলা হয় ভিতরের তল, কোষ প্রাচীরের মাটি সংলগ্ন অঞ্চলকে বলা হয়ে থাকে বাহিরের তল। এই সকল জায়গায় মূলত বিভিন্ন ধরনের বিক্রিয়া সংঘটিত হয়। তো সর্বপ্রথম বিক্রিয়া কি হয়েছে, এই ভিতরের তলে হাইড্রোজেন ডিহাইড্রোজেনেস এনজাইমের প্রভাবে ভেঙে হাইড্রোজেন আয়ন এবং ইলেকট্রন পরিণত হয়েছে। এখন এই যে ইলেকট্রনটা, এটা সরাসরি কোথায় ঢুকে গেছে, এই সাইটোক্রোম পাম্পের মধ্যে। এই পাম্পের কাজ হচ্ছে বিভিন্ন ধরনের ইলেকট্রন, আয়ন, এদেরকে এই প্রান্ত থেকে ওই প্রান্ত কিংবা ওই প্রান্ত থেকে এই প্রান্তে নিয়ে যাওয়া। যেহেতু সাইটোক্রোম পাম্পটা মনে করো এখনো নিষ্ক্রিয় অবস্থায় আছে, তাকে সক্রিয় করার জন্য প্রথম যে ইলেকট্রনটা, সেটা সাইটোক্রোম পাম্পে ঢুকে যায়। ঢুকে গেলে এটা সক্রিয় হবে, হয়ে এটা ঘুরতে 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 এই যে দেখো ইলেকট্রনটাকে এই পাশে নিয়ে আসে, নিয়ে এসে আস্তে করে বাহিরের তলে ছেড়ে দেয়। তাহলে ভিতরের তলের ইলেকট্রনটা সাইটোক্রোমের মাধ্যমে ঘুরে বাহিরের তলে ছেড়ে দিল। এখন এই ইলেকট্রনের তো কিছু একটা করতে হবে, খালি এই ইলেকট্রন যে সাইটোক্রোম পাম্পকে অ্যাক্টিভ করলো তারপর আমি একে নষ্ট করে ফেলবো, এরকম তো উদ্ভিদ করবে না। তাই এই ইলেকট্রনের কিছু একটা করার জন্য যেই হাইড্রোজেন আয়নটা তৈরি হয়েছিল, এটা সরাসরি ভিতরের তল থেকে বাইরের তলে আসবে, আর কোনো সাইটোক্রোম পাম্প বা কোনো একটা মাধ্যমের প্রয়োজন হবে না। এখন এই হাইড্রোজেন আয়ন আর ইলেকট্রন তো যুক্ত হলে সেই পুনরায় হাইড্রোজেনে পরিণত হয়। এই জন্য মাটি কি করে, মাটি হচ্ছে তার নিজের ভিতরের হাফ অণু অক্সিজেন একে দিয়ে দেয়। এতে কি সুবিধা হয়, যে এই ইলেকট্রন, হাইড্রোজেন আয়ন এবং হাফ অণু অক্সিজেন এরা সম্মিলিতভাবে হাফ অণু পানি তৈরি করে। এটা একটা নর্মাল বিক্রিয়া। এখন তুমি 2 দিয়ে গুণ দিলে তো 1 অণু পানি তৈরি হবে, সেটা আলাদা হিসাব। যে পানিটা উৎপন্ন হলো সেটা আস্তে করে মাটিকে দিয়ে দিল, গেল। এই ইলেকট্রন এখান থেকে আসার কারণে, এই ইলেকট্রন এই সাইটোক্রোম পাম্পের মাধ্যমে ভিতরের তল থেকে বাইরে আসার কারণে তাকে ফলো করে একটা আয়ন আসে। সেই আয়নের নাম কি, সেই আয়নের নাম হচ্ছে Fe2+। এই Fe2+ এই ইলেকট্রনকে ফলো করে এখান থেকে এখানে, এখান থেকে এখানে, অর্থাৎ ভিতরের তল থেকে বাইরের তলে আসে। Fe2+ এর একটা বৈশিষ্ট্য আছে। কি বৈশিষ্ট্য, যে Fe2+ এর হাত হচ্ছে 2টা, এবং যে 2টা হাত, সেই 2টা হাত অনেক আগে থেকেই, পূর্ব থেকেই 2টা অ্যানায়ন ধরে রাখছে। Fe2+ এর 2টা হাত, এবং এই 2টা হাত অনেক আগে থেকেই এবং পূর্ব থেকে এই 2টা অ্যানায়ন ধরে রাখছে। তাই এখানে Fe2+ 2টা অ্যানায়নকে তো সাথে করে নিয়ে আসছে, এটা তার নিজস্ব অ্যানায়ন, এটা কারোর কাছ থেকে পায় না, এটা নিজস্ব একটা অ্যানায়ন। এখন Fe2+ কে একটা দায়িত্ব দেওয়া হয়েছে, যে Fe2+, তুমি তো ভিতর থেকে বাহিরের তলে আসছো, তোমার একটা কাজ হচ্ছে, তুমি যখন আবার ফিরত এখানে চলে আসবা, তোমাকে মাটি থেকে একটা অ্যানায়ন নিয়ে আসতে হবে। এখন সমস্যাটা যেটা, যে Fe2+ এর 2টা হাত, 2টা অ্যানায়ন তো আগে থেকে নিজস্ব ভরা, তাহলে সে তো একটা অ্যানায়ন নিয়ে আসতে পারবে না, মাটি থেকে তো ধরে নিয়ে আসতে পারবে না, তাকে আরেকটা হাত তৈরি করতে হবে। এই কারণে Fe2+ একটা ইলেকট্রন ত্যাগ করে Fe3+ এ পরিণত হয়। এই যে দেখো Fe2+ একটা ইলেকট্রন ত্যাগ করে মাটিকে দিয়ে দেয় এবং Fe3+ এ পরিণত হয়। আমরা দেখতে পেলাম যে Fe3+ যখন পরিণত হচ্ছে, তখন 3টা হাত তৈরি হয়ে যাচ্ছে। আগে ছিল 2টা, এখন হচ্ছে 3টা। 3টা হাতের মধ্যে তো 2টা হাত আগে থেকে 2টা অ্যানায়ন, তার নিজস্ব অ্যানায়ন ধরে রাখছে, তাহলে নতুন একটা হাত তৈরি হয়। এই নতুন হাতের কারণে মাটি থেকে কোনো একটা অ্যানায়ন, সেটা ক্লোরিন হতে পারে, নাইট্রেট হতে পারে, সালফেট আয়ন হতে পারে, সেই আয়নটাকে সে ধরে। এই কারণে Fe3+ এর তখন অ্যানায়ন হয়ে যায় 3টা। আগের ছিল 2টা এবং নতুন একটা গ্রহণ করার কারণে 3টা। যখনই Fe3+ নতুন একটা অ্যানায়ন মাটি থেকে গ্রহণ করবে, তখন এই সাইটোক্রোম পাম্পের মাধ্যমে ঘুরে 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 বাইরের তল থেকে ভিতরের তলে আসবে।
ভিতরের তলে Fe3+ নতুন একটা অ্যানায়নকে বহন করে নিয়ে আসছে এবং যেই অ্যানায়নটাকে সে বহন করে নিয়ে আসছে সেটা আস্তে করে কোষ প্রাচীর হয়ে কোষের মধ্যে ছেড়ে দিবে যে যা এই অ্যানায়নটা আমি মাটি থেকে নিয়ে আসলাম, এবার তুই কোষের ভিতর ঢুক। এখন সমস্যা আরেকটা যে জায়গায় তৈরি হয় যে Fe3+ তো নতুন অ্যানায়ন নিয়ে আসছিল, সেটা আবার কোষের মধ্যে ছেড়ে দিছে, যার কারণে তার বর্তমান অবস্থা এখন কি হয়ে দাঁড়ায় যে তার 3টা হাত কিন্তু তার নিজস্ব অ্যানায়ন ছিল 2টা, সেটা 2টা ধরে রাখছে, একটা হাত খালি পড়ে আছে। Fe3+ যখন মাটি থেকে একটা অ্যানায়ন নিয়ে আসছে, এখানে আসছে, আসার পরে তো একটা অ্যানায়ন কোষের মধ্যে ছেড়ে দিছে, তাহলে তার বর্তমান অবস্থাটা কি হবে যে তার 2টা হাত এবং একটা হাত খালি, কারণ 2টা হাত তো আগে থেকেই তার 2টা অ্যানায়ন ধরে রাখছে, ওর তো কোনো পরিবর্তন হচ্ছে না। এখন এই অবস্থায় Fe3+ তো আবার পুনরায় ব্যাক করতে পারে না, যদি করতে পারতো ভালো হতো, কিন্তু এই অবস্থায় তো ব্যাক করা তার কাছে পসিবল না। তাকে যদি আবার ব্যাক করতে হয় তাহলে কি করতে হবে, হয় এই হাতটাকে আমার নষ্ট করে ফেলতে হবে। এই হাতটাকে নষ্ট করার জন্য দ্বিতীয়বার আরো একবার, মানে দ্বিতীয়বার আবার হাইড্রোজেনের তো কোনো সমস্যা নাই, হাইড্রোজেনের মৌল নিয়ে তো উদ্ভিদের কোনো প্রবলেম নেই, তো দ্বিতীয়বার হাইড্রোজেন সেম উপায়ে হাইড্রোজেন আয়ন এবং ইলেকট্রন তৈরি হয়। এইবার যে দ্বিতীয়বার হাইড্রোজেন ভেঙে হাইড্রোজেন আয়ন এবং ইলেকট্রন তৈরি হলো, এই ইলেকট্রনটা এবার Fe3+ এর এই হাতকে ভেঙে ফেলে, এই যে ইলেকট্রন গ্রহণের মাধ্যমে পুনরায় Fe2+ এ পরিণত হয়। যখন পুনরায় Fe2+ এ পরিণত হবে, তার আগের 2টা অ্যানায়ন তো 2টা হাত ধরে রাখছে, সে আবার ঘুরে আস্তে করে পুনরায় বাইরের তলে আসে এবং সেম উপায়ে ইলেকট্রন বাইরে বের করে দেয়, আবার নতুন করে একটা অ্যানায়ন মাটি থেকে ধরে আবার এখানে চলে আসে। এই প্রসেসগুলো রিপিট হতেই থাকে এবং কন্টিনিউয়াসলি রিপিট হতে হতে এইভাবে অ্যানায়নগুলো আমাদের মাটি থেকে কোষ প্রাচীরকে ভেদ করে তারপরে কোষের ভিতরে প্রবেশ করে। এখন বলো এই জায়গায় কার কোথায় সমস্যা আছে? আরেকটা জিনিস বলে ফেলি, ক্যাটায়নের কথা। ক্যাটায়ন মনে করো আমি এখানে M+ দিয়ে চিহ্নিত করি, ধরো এটা একটা ক্যাটায়ন, এটা পটাশিয়াম হইতে পারে, সোডিয়াম হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। ক্যাটায়নের কোনো ঝামেলা নাই। ক্যাটায়নের কোনো ঝামেলা না থাকার কারণে সে সরাসরি কি করে জানো, সে সরাসরি এই কোষ প্রাচীরকে ভেদ করে সুন্দর করে, মানে ক্যাটায়নের কোনো ঝামেলা না থাকার কারণে এই সরাসরি কোষ প্রাচীরকে ভেদ করে সুন্দর করে কি করবে, এই কোষের ভিতরে ঢুকে যাবে। এর কোনো কাহিনী নাই, এর জন্য এত মনে করো যে ওই লুন্ডেরগড়ের মানে এত সিস্টেম, এত কোনো কিছু দরকার নাই। ক্যাটায়ন, লুন্ডেরগড় সাহেব এটা বলেছে যে ক্যাটায়ন যারা ধনাত্মক আয়ন আছে তারা সরাসরি একেবারে কোষ প্রাচীরকে ভেদ করে কোষের ভিতরে প্রবেশ করে। বলো এখানে কোথায় কার কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে বলতে পারো, আমি আরেকবার চাইলে আরেকবার বুঝাবো। এই থিওরিটা হচ্ছে এই অধ্যায়ের সবচেয়ে একটু টাফ থিওরি, কিন্তু এটা যদি বুঝতে পারো তাহলে এই অধ্যায়ের মানে ওয়ান অফ দ্য টাফেস্ট থিওরির মধ্যে এই থিওরি শেষ, তারপর আমরা আবার সহজ জিনিস পড়বো। বলো এই লুন্ডেরগড়টা বুঝতে পেরেছো কিনা? এটা বুঝতে হলে একেবারে ফুল মনোযোগ দিতে হবে, যে মনোযোগ দিবা না তার জন্য এটা মনে করো আগামাথা। কারণ তুমি একবার একটা স্লটে আমি যতক্ষণ বলতেছি একবার যদি তুমি মনোযোগ হারায় ফেলো কোনো কারণবশত, যে সামহাও কি যেন বললে পরের লাইনটা, তাইলে দেখবা আর ক্যাচ করতে পারবা না, কারণ তোমাকে আবার প্রথম থেকে রিপিট শুনতে হবে যে ভাই আবার কি বলছে, কোথার থেকে কোন জায়গায় যাচ্ছে। আরো একবার যদি রিপিট করা লাগে কেউ বলতে পারো, তোমরা তো আমাদেরই। এবং আরো একবার শর্ট করে আমি রিপিট করে সামনে চলে যাবো। আমাদের খনিজ লবণ শেষ, মনে করো খনিজ লবণের বড় বড় পড়ার মধ্যে এটাই হচ্ছে সবচেয়ে বড়। এখন আমরা যেগুলো এর পরবর্তীতে পড়বো দেখবা খুবই সিম্পল সিম্পল জিনিস পড়বো, এবং এইগুলোর কাছে ওই পড়াগুলো কিছুই না, ঠিক আছে? সেটা কিছুই না। কি লিখছে ভাইয়া, পানি উৎপন্ন তাও হইতে থাকে না, পানি একবারই হইছে আর দরকার নাই, তো পানি হইলে উৎপন্ন হইতে পারবে, সমস্যা নাই। পানি কিভাবে উৎপন্ন হবে, দ্বিতীয়বার যদি আবার পানি উৎপন্ন হতে হয়, এই যে এখানে যে কন্টিনিউয়াসলি ইলেকট্রন ছেড়ে দিচ্ছে না Fe, সেই ইলেকট্রনটা এখানে চলে আসবে, আর এই যে হাইড্রোজেন এখানে কন্টিনিউয়াসলি উৎপন্ন হচ্ছে সেই হাইড্রোজেন এখানে চলে আসবে, তারপর অক্সিজেন। পানি এভাবে কন্টিনিউয়াসলি উৎপন্ন হতেই পারে, কোনো সমস্যা নেই। পানি উৎপন্ন হওয়ার জন্য যে ইলেকট্রন, আমার তো হাইড্রোজেন আছে, হাইড্রোজেনের তো কোনো সমস্যা হচ্ছে না, হাইড্রোজেন আয়নের সমস্যাটা হচ্ছে ইলেকট্রন। প্রথমবার ইলেকট্রন তো বাইরের তলে সরাসরি এখানে চলে আসছিল, কিন্তু দ্বিতীয়বার ইলেকট্রন তো Fe গ্রহণ করে ফেলছে, Fe3+। কিন্তু এই যে ইলেকট্রন এখানে ত্যাগ করে দেন, সেই ইলেকট্রন এসে পানি তৈরি করতে থাকবে, এভাবে কন্টিনিউয়াসলি পানি হবে, পানি তৈরি নিয়ে সমস্যা নেই। তাহলে আমি একবার ছোট্ট করে আরেকবার বলতেছি, জাস্ট একবার শর্ট করে, যে ভিতরের তল, বাহিরের তল, কোষ প্রাচীর, কোষ সংলগ্ন, মাটি সংলগ্ন। ভিতরের তলে হাইড্রোজেন ভাঙবে, ভেঙে হাইড্রোজেন আয়ন, ডিহাইড্রোজেনেস এনজাইমের প্রমাণে হাইড্রোজেন আয়ন ইলেকট্রন তৈরি করবে। এই ইলেকট্রনটা প্রথমেই ঢুকে যাবে সাইটোক্রোম, একে অ্যাক্টিভ করার জন্য সাইটোক্রোম বি, সাইটোক্রোম সি, সাইটোক্রোম এর মাধ্যমে আস্তে করে বাহিরের তলে আসলো। প্রথম ইলেকট্রনটার কাজ হচ্ছে এইটা, এতে কি হলো, সাইটোক্রোমটা অ্যাক্টিভ হলো। এখন এই ইলেকট্রনটা পানি তৈরি করবে, এই জন্য দরকার হাইড্রোজেন আয়ন। হাইড্রোজেন আয়ন কোথায় পাবো, সরাসরি চলে আসবে। অক্সিজেন কোথায় পাবো, মাটি থেকে, বাস এটা পানি তৈরি হয়ে গেল, এর খেলা শেষ। যখন এই ইলেকট্রনটা সাইটোক্রোমকে মানে পরিবহন করে এখানে আসে, তখন এই ইলেকট্রনকে ফলো করে Fe2+ এর পিছন পিছন আসে।
এসে আসার পরে দেখা যায় যে Fe2+ এর দুইটা হাত ছিল, দুইটা হাতে আগে থেকেই পুনরায় মানে তার নিজস্ব দুইটা অ্যানায়ন আছেই। তার মানে Fe2+ যে বাহিরের তল থেকে মানে ভিতরের তল থেকে যে বাহিরের তলে আসলো, এর উদ্দেশ্য হচ্ছে একটা নতুন অ্যানায়নকে ধরা, কিন্তু সমস্যাটা হচ্ছে এর যে দুইটা হাত, সে দুইটা হাত আগে থেকেই তার নিজস্ব দুইটা অ্যানায়ন ধরে রাখছে। এই জন্য Fe2+ কে একটা নতুন অ্যানায়ন মাটি থেকে যদি ধরতে হয়, তাহলে Fe2+ কে একটা নতুন হাত তৈরি করতে হবে। কিভাবে তৈরি করব? যে Fe2+ একটা ইলেকট্রন ত্যাগ করে Fe3+ এ পরিণত হবে। Fe3+ এ পরিণত হওয়া মানেই তিনটা হাত তৈরি হওয়া। দুইটা হাত তো আগে থেকে অ্যানায়ন ধরে রাখছে, তাহলে নতুন একটা হাত তৈরি হলো। এই নতুন হাত কি করবে? মাটি থেকে একটা অ্যানায়ন গ্রহণ করবে। এই যে দেখো, মাটি থেকে একটা অ্যানায়ন গ্রহণ করলো, করে Fe3+ নতুন একটা অ্যানায়নকে নিয়ে ঘুরতে 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 আবার ভিতরের তলে আসলো। এবার Fe3+ যেই অ্যানায়নটা মাটি থেকে নিয়ে আসছিল সেটা কোষের মধ্যে ছেড়ে দিল। ছেড়ে দিলে যে সমস্যাটা তৈরি হয় যে Fe3+ একটা অ্যানায়ন তো ছেড়ে দিছে, আর নিজস্ব দুটো অ্যানায়ন তো আগে থেকেই আছে, সেই দুটো হাত তো ধরে রাখছে, কিন্তু একটা হাত ফাঁকা থাকে। এরকম সিচুয়েশন, অর্থাৎ Fe3+ দুটো অ্যানায়ন, এরকম সিচুয়েশনে সে পুনরায় আবার ব্যাক করতে পারবে না। এই জন্য কি করতে হবে? এই হাতকে আমার ভেঙে ফেলতে হবে। এই হাতকে যদি আমি ভাঙতে চাই, তাহলে আমি একটা ইলেকট্রন গ্রহণ করায় দিলে ভেঙে যাবে। ইলেকট্রন গ্রহণ করবে কিভাবে? দ্বিতীয়বার। এই হাইড্রোজেন তো কন্টিনিউয়াসলি ভাঙতেই থাকে, তাহলে দ্বিতীয়বার এই হাইড্রোজেন ভাঙবে, পুনরায় হাইড্রোজেন আর ইলেকট্রন তৈরি হবে। যে ইলেকট্রনটা এবার তৈরি হবে দ্বিতীয়বার, সেই ইলেকট্রনটা Fe3+ কে দিয়ে দিবে। Fe3+ ইলেকট্রন গ্রহণ করলে এর এক নতুন হাতটা ভেঙে যায়। ভেঙে গেলে পুনরায় Fe2+ দুটো অ্যানায়ন এই অবস্থায় চলে আসে, তখন আবার সেইখানে ব্যাক করে। এটাই হচ্ছে আমাদের লুন্ডেরগড় মতবাদ। এইভাবে কন্টিনিউয়াসলি আমাদের অ্যানায়ন পরিবহন করে। আর ক্যাটায়ন পরিবহনের প্রক্রিয়া হচ্ছে সরাসরি, এই যে নিচে দেখো ক্যাটায়ন, যে সরাসরি কোষ প্রাচীরকে ভেদ করে ভিতরে প্রবেশ করে। এই হচ্ছে লুন্ডেরগড় মতবাদ। ঠিক আছে, এটা কি? এটা হচ্ছে লুন্ডেরগড় মতবাদ, এটা মাথার মধ্যে রাখতে হবে। ওকে, আচ্ছা, এই হচ্ছে সক্রিয় পরিশোষণের দ্বিতীয় মতবাদ। এবার আসলে আমরা তৃতীয় মতবাদ নিয়ে কথা বলি। সক্রিয় পরিশোষণের আরেকটা মতবাদ ছিল, যার নাম হচ্ছে লেসিথিন বাহক মতবাদ। লেসিথিন বাহক মতবাদের ক্ষেত্রে জাস্ট সিম্পল, এই মতবাদের থিওরি পড়া লাগে না, এটা আমাদের শুধুমাত্র এমসিকিউতে আসে। এই জায়গা থেকে একটা এমসিকিউই আসে, এবং মেডিকেলও আসছিল। মেডিকেল আসলে বলা যায় না যে এখান থেকে আসছে, অন্য জায়গায় মানে কোষ রসায়ন যখন পড়ছো তখন এই শব্দটার সাথে পরিচিত আশা করি। প্রথমত তোমাদের এখানে মনে রাখতে হবে যে বেনেট ক্লার্ক তিনি সর্বপ্রথম এই মতবাদটা দেন, লেসিথিন। এখন লেসিথিন জিনিসটা কি? লেসিথিন বাহক, তার মানে বোঝা যাচ্ছে যে লেসিথিন একটা উপাদান যে বাহক, অর্থাৎ আয়নকে বহন করে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায়। প্রশ্ন হচ্ছে এইখানে লেসিথিনটা কি? লেসিথিন এক ধরনের ফসফোলিপিড, অর্থাৎ এটাকে বলা হয় যৌগিক লিপিড। যৌগিক লিপিড কাদেরকে বলবো? যে লিপিডের সাথে সাধারণত একটি অলিপিড জাতীয় পদার্থ, সেটা ধাতু হইতে পারে, সেটা শর্করা হইতে পারে, প্রোটিন হইতে পারে, এরকম কোনো কিছু যুক্ত থাকলে তাকে বলা হয়ে থাকে যৌগিক লিপিড। তাহলে নর্মাল একটা লিপিডের সাথে ফসফেট যুক্ত আছে, এই জন্য এটা এই ফসফোলিপিডকে বলা হয় যৌগিক লিপিড। তাই লেসিথিন এক ধরনের ফসফোলিপিড। আর একটা কথা মনে রাখবা যে যৌগের ভিতর কোলিন ফসফাইডিক অ্যাসিড ভেঙে আয়ন দুটিকে মুক্ত করে। অবজেক্টিভে আসে যে লেসিথিন বাহকের ক্ষেত্রে মূলত কোনটি ভেঙে আয়ন দুটিকে মুক্ত করা হয়? কোলিন ফসফাইডিক। এই তিনটা ইনফরমেশনের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যদি বলো যে আমি একটা মনে রাখবো, একটা যদি মনে রাখো তাহলে এইটা মনে রাখো। এই যে ম্যাট 2020 লেখাই আছে যে 2020 সালের মেডিকেল অ্যাডমিশন টেস্টে প্রশ্ন আসছিল নিচের কোনটি ফসফোলিপিড। তখন অপশন হিসাবে অ্যালবুমিন ছিল, বা গ্লুকোজ ছিল, লেসিথিন ছিল, আরেকটা কিছু একটা ছিল। তো এই জন্য এই জিনিসটা আমাদের মেডিকেল অ্যাডমিশন টেস্টে লাগে। আদারওয়াইজ এমন কোনো মানে আমাদের অবজেক্টিভের জন্য ইম্পর্টেন্ট না। আরেকটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে যে লেসিথিন বাহক, অর্থাৎ আমরা যে সক্রিয় পরিশোষণ পড়াইছি, কালকে পড়াইছি হচ্ছে প্রোটন অ্যানায়ন, প্রোটন অ্যানায়ন মতবাদ, তাই না? এটা হচ্ছে সক্রিয় পরিশোষণের একটা মতবাদ, অ্যানায়ন কো ট্রান্সপোর্ট মতবাদ। আজকে পড়ালাম হচ্ছে লুন্ডেরগড় মতবাদ, লুন্ডেগড়, ঠিক আছে, লুন্ডেগড় মতবাদ। আর 3 নাম্বার মতবাদ কি সক্রিয় পরিশোষণে? সেটা হচ্ছে লেসিথিন। এই নামটা হচ্ছে তোমাকে মাথায় রাখতে হবে যে এটা সক্রিয় পরিশোষণের আরেকটা মতবাদ। এটাও তোমার অবজেক্টিভের জন্য আসতে পারে। তোমার অবজেক্টিভে আসতে পারে নিচের কোনটি সক্রিয় পরিশোষণের মতবাদ নয়, তখন অপশন এ দিলে অপশন এ, বি, সি, আর ডি তে মনে করো XYZ দিয়ে কোন একটা নাম দিল। এইটাই একটা অবজেক্টিভ আসতে পারে বড় জোর। ঠিক আছে, লেসিথিন বাহকটা আমাদের লাগে না, কোথাও লাগে না। এবার আসলে লবণ পরিশোষণের নিষ্ক্রিয় মতবাদ যেগুলো ছিল, অর্থাৎ আমরা তো সক্রিয় পরিশোষণ কালকে বলেছিলাম যে 2 ধরনের পরিশোষণ আছে, একটা সক্রিয়, একটা নিষ্ক্রিয়। তোমরা একটা জিনিস অলরেডি খেয়াল করে দেখেছো, যারা সক্রিয় পরিশোষণ ছিল অর্থাৎ প্রোটন অ্যানায়ন লুন্ডেরগড়, তাদের ক্ষেত্রে এটিপি শক্তি লাগছে,
তাদের ক্ষেত্রে বিভিন্ন এনজাইম লাগছে, তাদের ক্ষেত্রে আয়ন বহন করার জন্য কিছু উপাদান লাগছে। যেমন প্রোটন, প্রোটন মানে হাইড্রোজেন অ্যানায়নকে বহন করে নিয়ে গেছিল, তাহলে এখানে বাহক হচ্ছে হাইড্রোজেন আয়ন। লুন্ডেরগড়ের ক্ষেত্রে মেইন আয়নটা বহন করতেছে কে? লৌহ। তার মানে লুন্ডেরগড় মতবাদের আয়ন বাহক হচ্ছে লৌহ। লেসিথিনের ক্ষেত্রে তো নামের সাথেই মিল আছে, লেসিথিন বাহক মতবাদ, তার মানে এখানে আয়ন বাহককে লেসিথিন, এবং এটিপি বা এনজাইমের প্রয়োজন তো আছে। এখন যেটা বলবো সেটা হচ্ছে নিষ্ক্রিয় পরিশোষণ। নিষ্ক্রিয় পরিশোষণের টোটাল 4টা আছে। একটা নাম হচ্ছে ব্যাপন, একটা নাম হচ্ছে আয়ন বিনিময় মতবাদ, একটা ডোনান্ট সাম্যাবস্থা, একটা হচ্ছে ব্যাপক প্রভাব। এই মতবাদগুলো হচ্ছে খুবই সিম্পল, সর্বোচ্চ যদি পরীক্ষায় আসে এগুলো 2 নাম্বারের জন্য আসতে পারে খতে, ঠিক আছে, খতে আসতে পারে। এবং এইখানে মতবাদগুলো পড়লে বুঝবা যে আগের মতবাদের তুলনায় এগুলো কিছুই না, এবং এখানে কোনো আয়ন বাহক থাকবে না, অটোমেটিক্যালি দেখবে আয়ন আদান প্রদান হচ্ছে, আর এখানে কোনো শক্তিও তেমন প্রয়োজন নেই। যেমন আমি ব্যাপনটা দিয়ে আগে শুরু করি। ব্যাপন মতবাদে কি হয়, ধর এটা হচ্ছে একটা উদ্ভিদের মূল, এটা কি, এটা হচ্ছে উদ্ভিদের মূল, ঠিক আছে, মাটি সংলগ্ন অঞ্চলে মূল। এখন কথার কথা, এই মূলে মনে করো পটাশিয়াম আয়ন আছে। কি আছে? পটাশিয়াম। কয়টা আছে? মনে করো 4টা পটাশিয়াম আয়ন আছে। এটা হচ্ছে 4টা পটাশিয়াম আয়ন আছে। আর বাহিরে মনে করো, বাহিরেও সেম টু সেম অনেকগুলো পটাশিয়াম। কতগুলো আছে? ধরো 8টা পটাশিয়াম আয়ন আছে। মাটি সংলগ্ন অঞ্চলে কয়টা পটাশিয়াম আছে? ধরো 8টা পটাশিয়াম আয়ন আছে। তাহলে তোমাকে যদি এখন সিম্পলি জিজ্ঞেস করা হয় যে বলো তো ভাইয়া, কোথায় পটাশিয়াম আয়নের ঘনত্ব বেশি, মূলের ভিতরে না মাটিতে? তোমরা অবশ্যই অ্যান্সার দিবা যে ভাইয়া অবশ্যই এখানে মাটিতে পটাশিয়াম আয়নের সংখ্যা বেশি। তাহলে আমরা জানি কি, এখানে যদি উচ্চ ঘনত্ব থাকে, এই জায়গাটা কি? উচ্চ ঘনত্ব, ঠিক আছে। আমরা ব্যাপনের সংজ্ঞাটাতে কি পড়েছিলাম, যে উচ্চ ঘনত্ব থেকে, উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের দিকে প্রবাহিত হওয়া, নিম্ন ঘনত্বের দিকে প্রবাহিত হওয়া, ঠিক আছে। যেহেতু মাটিতে পটাশিয়াম আয়নের পরিমাণ বেশি, তাই পটাশিয়াম আয়ন উচ্চ ঘনত্ব থেকে কোথায় প্রবেশ করবে? নিম্ন ঘনত্বের দিকে প্রবেশ করবে। এটাই হচ্ছে ব্যাপন মতবাদ। তার মানে সেম পরিমাণ যে আয়নটা সে গ্রহণ করতে চায়, ধর এখন একটা উদ্ভিদের মূলের চারপাশে প্রচুর সোডিয়াম আয়ন আছে, এখন সে সোডিয়াম আয়ন গ্রহণ করতে চায়। সোডিয়াম আয়ন গ্রহণ করতে যদি মূলের এই জায়গায় পটাশিয়ামকে সুসজ্জিত করে রেখে দেয়, তাহলে হবে না। এই জন্য উদ্ভিদের ভিতরে যে সোডিয়াম আয়নগুলো আছে সেগুলো মূলের এই সাইডে সুন্দর করে সুসজ্জিত করে রাখবে অল্প পরিমাণে। তখন মাটি কি করবে? অটোমেটিক্যালি তার ভিতরে যে, মাটির ভিতরে যে সোডিয়াম আয়নের পরিমাণ বেশি ছিল সেটা অটোমেটিক্যালি মূলের ভিতর ঢুকাই দিবে উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের দিকে। এটাকে বলা হয় ব্যাপন মতবাদ, ঠিক আছে। এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো হচ্ছে ব্যাপন মতবাদ। এবার আসো আয়ন বিনিময় মতবাদ। আয়ন বিনিময় মতবাদটা কেমন হবে? চলো এটার ক্ষেত্রে আবার আমরা একটা মূল আঁকি। ধরো এটা একটা মূল। এই মূলে সর্বপ্রথম আমরা জানি যে মূলের ভিতরে, কোষের ভিতরে পানি থাকে, ঠিক আছে। সেই পানিটা ভাঙবে, ভেঙে হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সিল আয়ন তৈরি করবে। তোমরা সবাই জানো যে পানি ভাঙলেই 2টা আয়ন তৈরি হয়, হাইড্রোজেন আয়ন তৈরি হয় এবং হাইড্রোক্সিল আয়ন তৈরি হয়। এবার ধরো মাটিতে, মাটিতে ধরো এখানে মনে করো সোডিয়াম আয়ন আছে, আর এখানে মনে করো ক্লোরিন আয়ন আছে। এখন তার ইচ্ছা হচ্ছে যে সে মাটি থেকে সোডিয়াম আয়ন গ্রহণ করবে আর ক্লোরিন আয়ন গ্রহণ করবে। তাহলে কিভাবে করবে? এই যে পানিকে ভেঙে 2টা আয়ন তৈরি করলো, হাইড্রোজেন এবং হাইড্রোক্সিল, এর মধ্যে যে হাইড্রোজেনটা আছে সেটা বাইরে বের করে দিবে, এবং তার বদলে এই যে সোডিয়াম আয়নটা ভিতরে প্রবেশ করবে। যদি তার ক্লোরিন নেগেটিভ আয়ন গ্রহণ করতে চায়, তাহলে হাইড্রোক্সিল আয়নকে বাইরে বের করে দিবে, আর ক্লোরিন আয়নকে সুন্দর করে ভিতরে প্রবেশ করিয়ে দিবে। এইটাকেই বলা হয় আয়ন বিনিময়। আয়ন বিনিময়। তাহলে বিনিময়টা মাটির সাথে কিভাবে করতেছে? ধনাত্মক আয়নের সাথে ধনাত্মক আয়নের বিনিময়, নেগেটিভ আয়নের সাথে নেগেটিভ আয়নের বিনিময়। এই ধনাত্মক ঋণাত্মক আয়নগুলো তৈরি হচ্ছে কোথা থেকে? পানি থেকে। পানি ভেঙে হাইড্রোজেন আয়ন, হাইড্রোক্সিল আয়ন তৈরি হয়, হাইড্রোজেনকে বাইরে বের করে দিয়ে সোডিয়াম, হাইড্রোক্সিলকে বাইরে বের করে দিয়ে ক্লোরিন আয়ন গ্রহণ করে। এটাই আয়ন বিনিময় মতবাদ। বলো ওদের থেকে কি এদেরটা ইজি না? কমেন্টে জানাও তো। এই 2টা মতবাদ কি বুঝতে পেরেছো? ব্যাপন আর আয়ন বিনিময় মতবাদ খুবই সিম্পল। কই লুন্ডেরগড়, কই প্রোটন অ্যানায়ন, আর কোথায় হচ্ছে এই নিষ্ক্রিয় পরিশোষণের মতবাদ? বলো এটা কি বুঝতে পেরেছো কিনা, আমাকে একটু জানাও। এটা কি বুঝতে পেরেছো? বলো। এটা কি বুঝতে পেরেছো কিনা? এ খুবই সিম্পল।
ক্লিয়ার? এর খুবই সিম্পল মতবাদ ভাইয়া, আমি জানি এখানে সবাই বুঝবে, কঠিনগুলো বুঝতে পারলে এটা তো কিছুই না আসলে। ওকে, আমরা তাহলে চলো সামনের মতবাদে চলে যাই। ওকে, যেটা বলতেছিলাম এবার হচ্ছে আর বাকি দুটা মতবাদ, ডোনেন সাম্যাবস্থা আর একটা হচ্ছে তোমার ব্যাপক প্রবাহ। ব্যাপক প্রবাহটা কোথাও আসে না, তারপরে তোমাদেরকে একটা উদাহরণ দিয়ে বলবো। আগে আমরা ডোনেন সাম্যাবস্থায় আসি। সেম ভাবে আমরা আবার একটা মূল আঁকবো, এটা মূল। এইবার কি হয়, ধরো এই মূলের ভিতরে, কথার কথা ধরো একটা ম্যাগনেসিয়াম আয়ন, কথার কথা আমি বলতেছি, মানে এই না যে ম্যাগনেসিয়াম ক্ষেত্রে প্রযোজ্য, আমি উদাহরণ দিয়ে বুঝাচ্ছি আর কি। ধরো ম্যাগনেসিয়াম আয়ন মূলের ভিতরে অবস্থান করতেছে, ভালো কথা। এখন তোমাকে আগে নামটা বুঝতে হবে, সাম্যাবস্থা। আচ্ছা, সাম্যাবস্থা আমরা কিভাবে আনি? মনে করো, ধরো তোমাকে আমি ম্যাগনেসিয়াম দিছি, এই ম্যাগনেসিয়ামকে যদি আমি 2+, ম্যাগনেসিয়ামকে যদি আমি সাম্য অবস্থায় আনতে চাই, তাহলে আমার কয়টা ক্লোরিন গ্রহণ করতে হবে? 2টা। তাহলে আমার ম্যাগনেসিয়াম ক্লোরাইড তৈরি হবে। এই হচ্ছে একটা সাম্যাবস্থা অবস্থা, তাই না? এখন মূলের ভিতরে কিছু ঘাড়তারা আয়ন থাকে, ধরো ম্যাগনেসিয়ামটা একটা ঘাড়তারা আয়ন। কেন এটাকে ঘাড়তারা বলা হচ্ছে? একে আমরা নামকরণ দিচ্ছি হচ্ছে ঘাড়তেরা। আমি নর্মালি বলি, বইয়ের ভাষা না, আমার ভাষায় বলি ঘাড়তেরা। কেন ঘাড়তেরা? ধরো উদ্ভিদের ম্যাগনেসিয়াম দরকার নাই, এখন এমন এক জায়গায় সে অবস্থান করতেছে, এদিক দিয়ে কোনো আয়ন ঢুকতেও পারতেছে না, তার জায়গাটাও আবার দখল করে রাখছে। এখন তাহলে তুই একটা কাজ কর, তুই উপরে চলে যা বা নিচে চলে যা কিংবা মাটির দিকে বের হয়ে যা। না, সে যাবে না, সে উপরেও যাবে না, নিচেও যাবে না, মাটিতেও বের হবে না, মানে বা মূল থেকে মাটির মধ্যে বের হবে না, মানে জায়গা খালি করবে না, সে সেই জায়গায় স্টেবল হয়ে থাকবে, যে না আমি এই জায়গায় থাকবো, আমাকে কেউ লড়াইতে পারবে না। এখন এই ঘাড়তারা আয়নকে যদি তুমি মানে নর্মালি একে নর্মালাইজ করতে চাও, নর্মাল করতে চাও, ধরো মাটিতে ক্লোরিন আয়ন আছে, তাহলে এই ক্লোরিন, আরেকটা মনে করো এখানে সোডিয়াম আয়ন আছে। এখন তোমাকে যদি জিজ্ঞেস করা হয়, বলো তো এই ঘাটতার আয়নকে মানে শায়েস্তা করার জন্য আমার ক্লোরিন আয়ন না সোডিয়াম আয়ন কাকে ব্যবহার করব? যদি আমি সোডিয়াম আয়নকে ম্যাগনেসিয়াম আয়নকে শায়েস্তা করার জন্য ব্যবহার করি, মানে আমি যদি সোডিয়ামকে ঢুকাই দিতে চাই, ঢুকতে পারবে? পারবে না, কারণ অলরেডি ওখানে ক্যাটায়ন আছে, ক্যাটায়নকে কিছু করতে পারবে না। তাহলে কি করতে হবে? এই ক্লোরিন আয়ন তখন কি করবে? এই ঘাড়তারা আয়নকে শিক্ষা দেওয়ার জন্য মূলের ভিতর ঢুকবে। এখন এই ম্যাগনেসিয়াম আয়নকে নিউট্রালাইজ করার জন্য, মানে নিরপেক্ষ করার জন্য, চার্জ নিরপেক্ষ করার জন্য মাটি থেকে প্রচুর পরিমাণ নেগেটিভ আয়ন ঢুকতে থাকে। আমার কথা হচ্ছে যে সেটা ম্যাগনেসিয়াম আয়নকে ঢুকা মানে নিউট্রালাইজ করার জন্য তোমার যদি মাটি থেকে নেগেটিভ আয়ন ঢুকুক, এতে এতে শুধু ম্যাগনেসিয়ামকে নিউট্রালাইজ বা নরমালাইজ বা নিরপেক্ষ করছে না, পাশাপাশি আমার মাটি থেকে নেগেটিভ আয়ন ঢুকছে। সেম ভাবে ধরো এখানে একটা ঘাটতারা আয়ন আছে, মনে করো নাইট্রেট আয়ন, NO3- আয়ন। একে যদি এখন মানে সোজা করতে হয়, তাহলে সোডিয়াম আয়ন ঢুকবে। তাহলে আলটিমেটলি এই কিছু আয়ন থাকে উদ্ভিদের মূলের মধ্যে, যে আয়নগুলো মূলত কি করবে? এই ম্যাগনেসিয়াম আয়ন বা নাইট্রেট আয়ন এগুলোকে নিউট্রালাইজ করার জন্য মাটি থেকে বিভিন্ন ধরনের আয়ন এর ভিতরে প্রবেশ করবে। এদেরকে নিউট্রালাইজ করার জন্য কি করবে? মাটি থেকে বিভিন্ন ধরনের আয়ন ভিতরে প্রবেশ করবে। ঠিক আছে, তো এইটা আমাদের মাথার মধ্যে রাখতে হবে। ওকে, যে এইটাকে বলা হয়ে থাকে ডোনেন সাম্যাবস্থা। এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো হচ্ছে ডোনেন সাম্যাবস্থা। এটা মাথার মধ্যে রাখতে হবে। তাহলে এটা কি বুঝছো যে মূলের ভিতরে কিছু আয়ন থাকে, যে আয়নগুলো মূলত তার জায়গাও পরিবর্তন করবে না, কিছুই করবে না। এখন তাদেরকে নিরপেক্ষ করার জন্য মাটি থেকে, সেটা যদি পজিটিভ আয়ন হয় তাহলে মাটি থেকে নেগেটিভ আয়ন ঢুকবে, যদি নেগেটিভ আয়ন এরকম ঘাটতার আয়ন হয় তাহলে মাটি থেকে পজিটিভ আয়ন ঢুকবে। এটাকে বলে ডোনেন সাম্যাবস্থা। আচ্ছা, এইবার আসো ব্যাপক প্রবাহ বলি। মনে করো এটা একটা মূল, এখানে প্রচুর পরিমাণ পানি আছে। এই যে এখন অলরেডি অনেক গরম পড়ছে, তাই না? আজকে তো অনেক গরম পড়ছে। তোমাদের এলাকায় কেমন পড়ছে আমি জানি না, আমাদের ঢাকায় কিন্তু প্রচুর গরম পড়ছে। বিকাল সন্ধ্যার দিকে আমাদের কি হয়েছে, একটু বাতাস হচ্ছিল, যাক ভালো লাগতেছিল। এটা হচ্ছে পানি। এটা কি? এটা হচ্ছে পানি। এই যে এরকম যখন গরম পড়ে উদ্ভিদের, তখন আর সে কোনো শর্ত মানতে চায় না। মানে উদ্ভিদ তো বিভিন্ন শর্তের মাধ্যমে বিভিন্ন আয়ন গ্রহণ করতেছিল, একে দিয়ে ওকে নিচ্ছিল, ওকে দিয়ে একে নিচ্ছিল। এই মূল কি করে? এই মূল পানি, যে পানি থাকে মাটির মধ্যে, আর পানির মধ্যে মনে করো
পটাশিয়াম আছে, সোডিয়াম আয়ন আছে, অনেক আয়ন আছে, ঠিক আছে। এখানে মনে করো ক্লোরিন আয়ন আছে, এখানে মনে করো নাইট্রেট আয়ন আছে, অনেক আয়ন আছে। যখন এরকম প্রচন্ড গরম পড়ে তখন উদ্ভিদের পানির চাহিদা বেড়ে যায়। তখন উদ্ভিদ কি করে, মূল দিয়ে এমন জোরে পানিটাকে মাটি থেকে টান মারে যে এই পানির মধ্যে যত আয়ন মিশ্রিত অবস্থায় থাকে, মিক্সড অবস্থায় থাকে, সেগুলো মূলের মধ্যে ঢুকে। তখন আর উদ্ভিদ এরকম কোনো বিনিময় প্রথার দিকে যায় না, মানে কোনো লেনদেন প্রথা যায় না। তার ভাই পিপাসা লাগছে, গরম পড়ছে, এখন আমার খুব পানি দরকার। উদ্ভিদ কি করে, খুব সজোরে মাটি থেকে পানি চুষে নেয়। যখন পানি চুষে নেয়, পানির মধ্যে যে আয়নগুলো আছে সেগুলো আস্তে আস্তে মূলের ভিতর ঢুকে। এটাকে বলা হয় ব্যাপক প্রবাহ। বুঝতে পারছো? এই ক্ষেত্রে নর্মালি উদ্ভিদ কোনো লেনদেনের দিকে যেতে চায় না। এটা হচ্ছে নর্মাল ভাবে, অর্থাৎ পিপাসা লাগছে, পানি খাবো, ওকে পানি আসে, পানি টান দাও, পানির সাথে যে আয়নগুলো আসবে সেগুলো বোনাস, আমাদের কোনো কিছু বলার নেই। বুঝছো? এই জিনিসগুলো ক্লিয়ার? এই নামগুলো মনে রাখবা। আর এগুলো যে কোনো একটা, বিশেষ করে ডোনেন সাম্যাবস্থা, তারপরে ব্যাপন মতবাদ বা আয়ন বিনিময় মতবাদ, এই তিনটার যে কোনো একটা মতবাদ তোমাদের সৃজনশীলে আসতে পারে। ব্যাপক প্রভাব আসে না, বাট এই তিনটার মতবাদগুলো আমাদের একটু মাথার মধ্যে রাখতে হবে। এটা কি বুঝতে পেরেছো? যদি বুঝতে পারো আমরা সামনের দিকে যাবো। কমেন্টে জানো ক্লিয়ার কিনা। এবার আমরা একটা পার্থক্য চলে যাব, বলো ক্লিয়ার কিনা, বলো 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 দ্রুত ফাস্ট জানো যে তোমরা ক্লিয়ার কিনা এই দুটা মতবাদ। ওকে, আমরা এবার চলো একটা পার্থক্যে যাব। এতক্ষণ যে আমরা তোমাদের সাথে সক্রিয় পরিশোষণ আর নিষ্ক্রিয় পরিশোষণ নিয়ে পড়াশোনা করতেছিলাম, চলো এই দুইজনের মধ্যে একটু পার্থক্য দেখব। পার্থক্যটা কেমন? যেমন প্রথমে বলছে এটিপি শক্তি সক্রিয় পরিশোষণে লাগবে, মানে প্রয়োজন আছে। কারণ সক্রিয় পরিশোষণে যদি আমাদের এটিপি শক্তি ব্যবহার না করি তাহলে আমার সক্রিয় পরিশোষণ হবে না। আর নিষ্ক্রিয় পরিশোষণে এটিপি শক্তি নিয়ে কোনো কথা বলা হয় নাই, তাই মানে এখানে আমরা বলবো যে লাগবে না। শ্বসন হার, এখন চিন্তা করো এটিপি শক্তি কোথার থেকে আসে। আমরা তোমাদেরকে কালকে একটা বিক্রিয়া দেখাইছিলাম যে যদি C6H12O6 এটাকে যদি অক্সিজেনের সাহায্যে জারিত করি তাহলে আমাদের এটিপি, পানি এবং সেই সাথে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়, তাই না? তার মানে এই এটিপি তৈরি হচ্ছে কিভাবে? শ্বসনের মাধ্যমে। তাহলে যার বেশি এটিপি লাগবে তার শ্বসন হার বেশি, তার মানে আমরা বলতে পারি সক্রিয় পরিশোষণের শ্বসন হার বেশি। যার এটিপি লাগবে না তার শ্বসন হারের তো দরকার নাই, তাই এখানে আমরা বলবো শ্বসন হার কম। তাই নিষ্ক্রিয় পরিশোষণে আমাদের শ্বসন হার খুবই কম। ক্যাটায়ন অ্যানায়ন শোষণ, আমরা একটা জিনিস কেবল দেখলাম যে সক্রিয় পরিশোষণে, সেটা লুন্ডেরগড় বলো বা প্রোটন অ্যানায়ন বলো, যে মতবাদী বলো, ক্যাটায়ন এবং অ্যানায়ন একসাথে শোষণ হয়, একসাথে। অর্থাৎ ক্যাটায়ন একভাবে ঢুকে, আবার অ্যানায়ন একভাবে ঢুকে, আলাদা আলাদাভাবে ঢুকে না যে শুধু ক্যাটায়ন ঢুকতেছে তো ঢুকতেছেই, অ্যানায়ন ঢুকতেছে তো ঢুকতেছে, এরকম না। ক্যাটায়ন অ্যানায়ন তারা দুইজনই একসাথে শোষণ হয়। এখন নিষ্ক্রিয় পরিশোষণের ক্ষেত্রে আমরা কি দেখলাম? একসাথে শোষণ হয় না, শুধু একটা করে সিঙ্গেল আয়ন একসাথে শোষণ হবে না, তারা নিষ্ক্রিয়। মানে দেখা গেছে যদি সোডিয়ামের দরকার হলে সোডিয়াম ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে ঢুকতেছে, বা পটাশিয়াম বা যে আয়ন বিনিময় করতেছে সেই আয়ন বিনিময়ের মাধ্যমে হচ্ছে। আয়ন বাহক, সক্রিয় পরিশোষণে বিভিন্ন আয়ন বাহক ছিল, যেমন প্রোটন অ্যানায়নে হাইড্রোজেন আয়ন বাহক ছিল, লুন্ডারগড়ে লৌহ আয়ন বাহক ছিল, লেসিথিন বাহকের নামই তো লেসিথিন আয়ন বাহক ছিল। তাহলে আয়ন বাহক সক্রিয় পরিশোষণে লাগবে, আয়ন বাহক সক্রিয় পরিশোষণে লাগবে। কিন্তু আমরা যদি নিষ্ক্রিয় পরিশোষণের কথা বলি, নিষ্ক্রিয় পরিশোষণে এরকম কোনো আয়ন বাহকের প্রয়োজন নেই, তাই এখানে আমরা বলবো যে নিষ্ক্রিয় পরিশোষণে আয়ন বাহক লাগবে না, কারণ এদের কোনো আয়ন বাহকের দরকার ছিল না, এরা জাস্ট বিনিময় করতেছিল বা কিছু একটা। এনজাইম, আমরা প্রোটন অ্যানায়নের সময় বলেছিলাম এটিপিএস এনজাইম ব্যবহার করে এটিপি কে ভেঙে ফেলে। আজকে লুন্ডেরগড় পড়ার সময় দেখলাম ডিহাইড্রোজিনেস এনজাইম নামে একটা এনজাইমের কথা বলা হচ্ছে, কিন্তু আমরা যে কেবলই তোমার ব্যাপন মতবাদ, ব্যাপক প্রভাব, এখানে কোনো এনজাইমের কথা বলি নেই। তাই এনজাইম সক্রিয় পরিশোষণে আছে, কিন্তু নিষ্ক্রিয় পরিশোষণে কি এনজাইম, কোনো এনজাইমের ব্যবহার নাই। তাহলে এই পার্থক্যটা তোমাদের 2 নম্বরের জন্য আসবে। এটা যদি মুখস্থ করতে চাও করতে পারো, মুখস্থ না করে আসলে থিওরিগুলো বোঝার চেষ্টা করো। এই পয়েন্টগুলো মনে রাখলে তুমি অটোমেটিক্যালি লিখতে পারবা। এটিপি শক্তি সক্রিয় পরিশোষণে লাগবে না, তোমার তো নিষ্ক্রিয় পরিশোষণ পড়াও লাগতেছে না, কারণ তুমি যদি জানো যে সক্রিয় পরিশোষণে লাগে তাহলে নিষ্ক্রিয় পরিশোষণে লাগবে না। শ্বসন হার, এটিপিটা আসেই হচ্ছে শ্বসনের মাধ্যমে, তার মানে যার এটিপি লাগবে তার শ্বসন হার বেশি, যার এটিপি লাগতেছে না তার শ্বসন হার কম। ক্যাটায়ন অ্যানায়ন শোষণ একসাথে হবে, একসাথে হবে না।
আয়ন বাহক লাগবে লাগবে না, এনজাইম লাগবে লাগবে না, শেষ। এই পার্থক্যটা নর্মাল কথাবার্তা। ওকে, এইবার আসো আমরা তোমাদেরকে খনিজ লবণ পরিশোষণের প্রভাবক সম্পর্কে বলি। আমরা যে বিভিন্ন মতবাদ সম্পর্কে তোমাদেরকে একটু আগে পড়ালাম, সেই মতবাদগুলো ছিল তোমার গ এর জন্য। এবার একটা ইন্টারেস্টিং কথা বলি, এই অধ্যায়ের ঘ নাম্বার মানে 4 নাম্বারের প্রশ্ন যে কোনো 5টা প্রশ্ন থেকে একটা আসতে পারে। সেই 5টা প্রশ্ন কি কি সেটা বলে দিচ্ছি। এক, হয় খনিজ লবণ পরিশোষণের প্রভাবক আসতে পারে, অথবা প্রচ্ছেদনের প্রভাবক আসতে পারে, অথবা তোমার সালোক সংশ্লেষণের প্রভাবক আসতে পারে, অথবা শ্বসনের প্রভাবক আসতে পারে। তার মানে এই 4টার মধ্যে যে কোনো একটা প্রভাবক তোমার ঘ নাম্বার অর্থাৎ সিকিউ 4 এর জন্য আসতে পারে। আচ্ছা, এটা গেল। আরেকটা প্রশ্ন কি হতে পারে, আরেকটা প্রশ্ন সবচেয়ে বেশি কমন এবং পরীক্ষায় সবচেয়ে বেশি আসে, সেটা একেবারে আমরা লাস্ট ক্লাস যখন হবে সেই ক্লাসে তোমাদের সাথে আলোচনা করব। সেটা হচ্ছে শ্বসনের গুরুত্ব। অর্থাৎ আমাদের ফ্যাক্টরি বা ইন্ডাস্ট্রিয়াল যে জায়গাগুলোতে আছে, এখানে আমরা শ্বসনের মাধ্যমে কিভাবে দই, অ্যালকোহল, তারপর হচ্ছে চা, কফি, তামাক, দুগ্ধজাত খাবারগুলো তৈরি করি, এই বিভিন্ন প্রসেসগুলোর ক্ষেত্রে কিভাবে শ্বসন আমাদের ভূমিকা পালন করতেছে, সেইটা 4 নম্বরে আসে। এই 5টার মধ্যে যে কোনো একটা তোমাদের 4 নম্বরের জন্য চলে আসতে পারে। এখন আসো আমরা যেহেতু খনিজ লবণ পড়ছি, এই খনিজ লবণের প্রভাবক মনে রাখবো কিভাবে। শুধু খনিজ লবণ না, এর পরবর্তীতে যখন তোমাদেরকে প্রচ্ছেদনের প্রভাবক পড়াবো কিংবা তোমাদেরকে সালোক সংশ্লেষণের প্রভাবক পড়াবো, তখন একটা কথাই বারবার মনে রাখবা, এখানে একটা জিনিস তুমি মাথার মধ্যে রাখবা, বাকিটা যদি মাথায় রাখতে পারো তোমার এখান থেকে CQ4 এবং MCQ যেভাবেই আসুক তুমি পারবা। সেটা কি, সেটা হচ্ছে কোন এই পয়েন্টগুলো তোমাকে নামগুলো আগে ফার্স্টে মনে রাখতে হবে। যেমন খনিজ লবণের প্রভাবক কারা কারা, আয়নের ঘনত্ব, তাপমাত্রা, আলো, প্রচ্ছেদন, অক্সিজেন, রাসায়নিক বস্তু, আয়নের পারস্পরিক ক্রিয়া, বৃদ্ধি, অঞ্চল। এই পয়েন্টগুলো তুমি আগে মাথায় রাখলা। এরপরে তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এদের সাথে খনিজ লবণ শোষণের সম্পর্ক সমানুপাতিক না ব্যস্তানুপাতিক। জাস্ট এই সিম্পল জিনিস। তারপরে তুমি নর্মাল ভাবে সিঙ্গেল একটা লাইনে লিখলেই তোমার এটা এনাফ। কিভাবে, যেমন ধরো আয়নের ঘনত্ব। তোমার কি মনে হয় যে একটা মূলের পাশে যত আয়ন থাকবে তার খনিজ লবণ শোষণ কি তত বেশি হবে না? আয়নের পরিমাণ যদি মাটিতে বেশি থাকে তাহলে সেখানে খনিজ লবণ পরিশোষণের পরিমাণটা কি বেশি হবে না? তার মানে আয়নের ঘনত্বর সাথে খনিজ লবণ পরিশোষণ হচ্ছে সমানুপাতিক। তুমি কি এটা কখনো বলবা যে না ভাইয়া আয়ন যদি কম থাকে খনিজ লবণ শোষণ বেশি হবে? নো। তাহলে আয়ন যত বেশি খনিজ লবণ শোষণও তত বেশি হবে। আয়ন যদি না থাকে মাটিতে তাহলে খনিজ লবণ করবে কিভাবে, আয়নগুলো শোষণ করবে কিভাবে? তাহলে আয়নের ঘনত্বের সাথে খনিজ লবণের সম্পর্কটা সমানুপাতিক। এটা গেল একটা পয়েন্ট। এবার আসো 2 নাম্বার, তাপমাত্রা। ওকে, আচ্ছা এইখানে মনে রাখবা যত বেশি তাপমাত্রা তত বেশি প্রচ্ছেদন, তত বেশি। এখন প্রচ্ছেদনের সাথে সম্পর্ক কি? তত বেশি প্রচ্ছেদন মানে হচ্ছে পানি বের করে দেওয়া। আমাদের শরীরে যেমন গরম পড়লে, যে এখন গরম পড়ছে তাই আমাদের ঘাম বের হয় না, ঠিক তেমনি যখন উদ্ভিদের বায়ুমণ্ডলের তাপমাত্রা বেশি হয় তখন উদ্ভিদের পাতার মাধ্যমে, যেটা আমরা পরের টপিকে পড়বো, পাতার মাধ্যমে পানি জলীয় বাষ্প আকারে বের করে দেয়। এখন আমার প্রশ্ন হচ্ছে যত বেশি তাপমাত্রা তত বেশি প্রচ্ছেদনের সাথে খনিজ লবণের সম্পর্ক কি? আচ্ছা তুমি একটা জিনিস বলো, তুমি যখন অনেক বেশি ঘামো তখন তোমার পানি পিপাসা পায়, তাহলে তুমি যত বেশি ঘামতিছো তত বেশি পানি খাবা। তাহলে যত বেশি উদ্ভিদের প্রচ্ছেদন হয় তত বেশি কি হবে? পানি গ্রহণ। এখন পানিটা কোথা থেকে গ্রহণ করবে? অবশ্যই মাটি থেকে গ্রহণ করবে। আর যত বেশি পানি মাটি থেকে গ্রহণ করবে, পানির সাথে মিক্সড অবস্থায় তত বেশি খনিজ পদার্থ সে নিজের ভিতর নিবে। তাহলে যত বেশি পানি গ্রহণ করবে তত বেশি খনিজ পদার্থ গ্রহণ। এটা মাথার মধ্যে রাখতে হবে। তার মানে আলটিমেটলি আমরা একটা জিনিস বুঝলাম যে তাপমাত্রার সাথে খনিজ লবণের শোষণের সম্পর্ক সমানুপাতিক। তাহলে যত বেশি গরম পড়বে তত বেশি প্রচ্ছেদন হবে, যত বেশি প্রচ্ছেদন হবে তত মাটি থেকে পানি গ্রহণ করবে, যত পানি গ্রহণ করবে পানির সাথে মিক্সড অবস্থায় যে খনিজ লবণ থাকবে সেটা গ্রহণ করতে থাকবে। তাহলে সমানুপাতিক। ওকে, এটা একটা গেল। আলো। আচ্ছা আলো হচ্ছে তাপমাত্রার সাথে সমানুপাতিক, মানে যত বেশি আলো, যেমন এই যে এখন কি হয়, এখন আমাদের আকাশ পুরো ফকফকা, কোনো মেঘ নাই, যেহেতু মেঘ নেই এই জন্য সূর্যের আলোটা আমার সরাসরি পড়তেছে। তাহলে যত বেশি আলো
তত বেশি তাপমাত্রা, যত বেশি তাপমাত্রা তত বেশি প্রশোধন। কারণ তাপমাত্রা কখন বেশি হবে? যখন আলো বেশি থাকবে। দেখবা শীতকালে কিন্তু কুয়াশা হয়, আকাশে মেঘ জমে, বা বর্ষাকালে আকাশে মেঘ জমে, এই কারণে তাপমাত্রাটা একটু ঠান্ডা থাকে। কিন্তু এখন গ্রীষ্মকালে কেন তাপমাত্রা বেশি? গ্রীষ্মকালে কেন তাপমাত্রা বেশি? কারণ সূর্যের আলোটা সরাসরি, সূর্যের প্রখর তাপমাত্রাটা, আলোটা সরাসরি আমাদের বাংলাদেশের উপর পড়তেছে। তাহলে যত বেশি আলো তত বেশি তাপমাত্রা, সেম প্রসেসে আবার আগাইতে থাকবে। তার মানে আলোর সাথেও আমাদের প্রশোধনের সম্পর্ক সমানুপাতিক। সেম কথা, লাস্ট কথা হচ্ছে প্রশোধন। তাহলে প্রশোধনের সাথেও সমানুপাতিক। তার মানে একটা টপিকই তিনটা পয়েন্টকে আসলে প্রতিনিধিত্ব করে। একটা টপিকই তিনটা পয়েন্টকে কি করছে? প্রতিনিধিত্ব করছে। তাহলে প্রশোধনটা কখন বেশি হবে? যখন তাপমাত্রা বেশি হবে। আর যত বেশি প্রশোধন হবে পানির চাহিদা বেড়ে যাবে, পানি তখন গ্রহণ করবে মাটি থেকে বেশি, খনিজ লবণ শোষণ করবে। এইবার আসো অক্সিজেন। অক্সিজেনের সাথেও সমানুপাতিক। কেন সমানুপাতিক? এখন এটা একটা ব্যাখ্যা দেন ভাই, আপনি এটা খালি সমানুপাতিক বললেই হবে না। সমানুপাতিক কেন? আচ্ছা, তোমরা সবাই জানো যে সক্রিয় যে পরিশোষণটা আছে, এই সক্রিয় পরিশোষণের ক্ষেত্রে এটিপি দরকার, তাই না? এখন এই এটিপিটা আসবে কোথা থেকে? তাহলে গ্লুকোজ থেকে আসবে, C6H12O6। এই গ্লুকোজকে অক্সিজেনের সাহায্যে জারিত করে তারপরে না এটিপিটা আসবে, এই সেই এটিপিটা আসবে। এখন প্রশ্ন হচ্ছে এই গ্লুকোজকে এটিপিতে পরিণত করতে কি দরকার? অক্সিজেন দরকার, এই অক্সিজেনটা দরকার। তাহলে যত বেশি অক্সিজেন বায়ুমণ্ডলে থাকবে তত বেশি উদ্ভিদ নিজের কোষের ভিতরে গ্লুকোজকে জারিত করে এটিপি তৈরি করবে। তাহলে এই জন্য আমরা অক্সিজেনের সাথে সমানুপাতিক দিছি। শ্বসনিক বস্তু মানে হচ্ছে এই গ্লুকোজকে বোঝানো হচ্ছে। শ্বসনিক বস্তু মানে কাকে বোঝানো হচ্ছে? গ্লুকোজকে বোঝানো হচ্ছে। কেন গ্লুকোজ বেশি দরকার সেটাও আমি কেবল তোমাদেরকে ব্যাখ্যা করলাম। যদি এই গ্লুকোজ যত বেশি হবে এটিপি তত বেশি হবে, আর এটিপি যদি না থাকে তাহলে তো আমাদের এই সক্রিয় পরিশোষণটা হচ্ছে না। এই জন্য গ্লুকোজ বা শ্বসনিক বস্তুর সাথেও সম্পর্ক হচ্ছে সমানুপাতিক। এটা মাথার মধ্যে রাখতে হবে। যত বেশি গ্লুকোজ তত বেশি শ্বসন, যত বেশি শ্বসন তত বেশি এটিপি, যত বেশি এটিপি তত বেশি খনিজ লবণ শোষণ করতে পারবে, কারণ ওই শক্তিটা খরচ করতে পারবে। আয়নের পারস্পরিক ক্রিয়া, এখানে আবার একটা কাহিনী আছে। কাহিনীটা কি দেখো, ধরো এটা একটা মূল, এই মূলের পাশে পটাশিয়াম আয়ন, আবার মনে করো নিচে হচ্ছে ক্যালসিয়াম আয়ন আছে। মাটিতে দুইটা আয়নই পাশাপাশি অবস্থান করতেছে। এবার মজার বিষয় হচ্ছে উদ্ভিদ পটাশিয়াম আয়নকে কিন্তু দ্রুত গতিতে শোষণ করে। আমরা কিন্তু কালকের ফার্স্ট ক্লাসে তোমাদেরকে একটা টপিক পড়াইছিলাম যে 17টা মৌলের মধ্যে সবচেয়ে দ্রুত গতিতে শোষণ হয় হচ্ছে ক্যাটায়নের দিক থেকে পটাশিয়াম, আর সবচেয়ে ধীর গতিতে শোষিত হয় হচ্ছে ক্যালসিয়াম। এখন দুইটা আয়নই পারস্পরিকভাবে পাশাপাশি অবস্থান করতেছে। এখন এই জন্য কি হবে, এই ক্যালসিয়াম আয়ন তো স্লোলি শোষণ হয়, স্লোলি মূলের ভিতর ঢুকে। এর ধীরতার কারণে, এর ধীর গতি শোষণের কারণে পটাশিয়ামও ধীর গতিতে শোষণ হবে। তাহলে এই জন্য মনে রাখতে হবে পটাশিয়ামের পাশে যদি ক্যালসিয়াম থাকে তাহলে পটাশিয়াম শোষণে একটা বাধাগ্রস্ত বা বাধা তৈরি করতে পারে। এই বাধাটা তৈরি হয় যদি পটাশিয়ামের পাশে ক্যালসিয়াম বা অন্য কোনো আয়ন থাকবে, তাহলে একটা পটাশিয়াম আয়নও বাধাগ্রস্ত হতে পারে। এই জন্য এই আয়নগুলো শোষণের ক্ষেত্রে এদের আশেপাশে কোনো আয়ন থাকা যাবে না। আর বৃদ্ধি অঞ্চল কি? বৃদ্ধি অঞ্চল হচ্ছে, আমরা সবাই জানি মূলের ঠিক অগ্র অঞ্চল যেটা, যে এই যে অগ্র অঞ্চল, এই অগ্র অঞ্চলকে বলা হয় বৃদ্ধি অঞ্চল। এবং আমরা কালকে তোমাদেরকে বলেছিলাম, যারা কালকে ক্লাস করছো তারা এটা রিলেট করতে পারবা, যে উদ্ভিদের মূলের এই বৃদ্ধি অঞ্চল দিয়েই সবচেয়ে বেশি আয়ন শোষণ হয়। এখন তুমি চিন্তা করো, এই বৃদ্ধি অঞ্চল যত বড় হবে, যত প্রশস্ত হবে বা যত লম্বা হবে, সে আয়ন শোষণ করবে তত বেশি। আর বৃদ্ধি অঞ্চল যদি এতটুকু হয় তাহলে আয়ন শোষণ করবে যতটুকু, আর বৃদ্ধি অঞ্চল যদি এতটুকু হয় তাহলে আয়ন শোষণের পরিমাণটা আরো বেশি বেড়ে যাবে। এই জন্য উদ্ভিদের মূলের বৃদ্ধি অঞ্চল যত বেশি থাকে, ভাজক টিস্যু যত বেশি থাকবে মূলের গোড়ায়, তার আয়ন শোষণ তত বেশি। আর এটা বুঝছো কিনা বলো, আরেকবার বলবো? বলো কে কে বলতে চাও, যে জানতে চাও যে এটা আরেকবার বলা লাগবে কিনা। সম্পর্কটা হচ্ছে সব একটার সাথে একটা রিলেটেড। মানে তুমি যদি একটা থিওরি ধরতে পারো তাহলে তুমি বাকিগুলোর সাথে মিলাইতে পারো। তাহলে আমি আরেকবার রিপিট করছি ছোট করে, যে আয়নের ঘনত্ব বলতে কি বোঝানো হয়েছে, যে মূলের চারপাশে যত বেশি আয়ন থাকবে তার শোষণ হার তত বেশি, আয়ন কম থাকলে শোষণ হার কম। 2 নাম্বার তাপমাত্রা, যত বেশি তাপমাত্রা তত বেশি প্রশোধন, মানে পানি বের হয়ে যাবে। যত পানি বের হয়ে যাবে মাটি থেকে তত পানি গ্রহণ করবে, পানি গ্রহণ করা মানে তো আয়নও গ্রহণ করা। আলো যত বেশি তাপমাত্রা তত বেশি, সেম কথাটা আবার একই কথাই প্রযোজ্য। প্রশোধন, এই প্রশোধন এখানে এই সেম কথাটা প্রযোজ্য, যত বেশি প্রশোধন হবে
পানি গ্রহণের মানে তোমার হচ্ছে প্রবণতা তত বাড়বে। অক্সিজেন, অক্সিজেন কেন দরকার? গ্লুকোজকে জারিত করে অক্সিজেন সাহায্যে এটিপি তৈরি করা হয়। আর এই এটিপি সক্রিয় পরিশোষণে, যে লুন্ডের গড়ের মতবাদ, প্রোটন ন্যানোয়ারের মতবাদ, এই মতবাদগুলোতে এটিপি ব্যবহার করে। তাই আমাদের অক্সিজেন দরকার। রাসায়নিক বস্তু বলতে কাকে বোঝানো হয়েছে? গ্লুকোজ। তাহলে যত বেশি গ্লুকোজ হবে তত বেশি এটিপি তৈরি হবে, তাহলে সমানুপাতিক। আয়নের পারস্পরিক ক্রিয়া মানে হচ্ছে পটাশিয়াম আয়ন দ্রুত গতিতে শোষিত হয়, ক্যালসিয়াম আয়ন ধীর গতিতে শোষিত হয়। এই দুটো আয়ন পাশাপাশি থাকলে পটাশিয়াম আয়নের গ্রহণে বাধাগ্রস্ত হয়। আর বৃদ্ধি অঞ্চল বলতে কি? মূলের একেবারে গোড়ার অংশটা হচ্ছে বৃদ্ধি অঞ্চল, এখানে ভাজক টিস্যু থাকে এবং ওই অঞ্চল দিয়ে সবচেয়ে বেশি লবণ শোষণ হয়। এই বৃদ্ধি অঞ্চল যতটুকু হবে, ওটা যদি একটু বেশি বড় হয়, বৃদ্ধি অঞ্চলটা অনেক বেশি বড় হয়, তাহলে আয়ন শোষণের পরিমাণটা বেশি হবে। খুবই সিম্পল কথা, ঠিক আছে? একেবারে সিম্পল কথা, এটা একটু মাথার মধ্যে রাখবো। ওকে, বুঝতে পেরেছি আমরা সবাই। আরেকটু ছোটখাটো কিছু টপিক পড়ে আমরা ইনশাল্লাহ আজকের ক্লাসটা শেষ করব। এখন আমরা খনিজ লবণ পরিশোষণের মধ্যে পার্থক্য, পানি এবং পরিশোষণ এবং খনিজ লবণ পরিশোষণের মধ্যে পার্থক্য একটু বলবো। এটা খুবই সিম্পল, এটা 2 নাম্বারের জন্য আসতে পারে সর্বোচ্চ, আসার সম্ভাবনা খুবই কম, বলবো না ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তাও আমরা জেনে রাখবো যে পানি আর খনিজ লবণের মধ্যে পার্থক্য কি। পানি শোষণ নিষ্ক্রিয় প্রক্রিয়া হয়। আসলে পানি উদ্ভিদ যখন গ্রহণ করে, মাটির সাথে উদ্ভিদের একটা ডিলিংস আছে। ডিলিংসটা হচ্ছে যে তুমি আমার কাছ থেকে যত পানি চাও নিতে পারবা, তোমার এখানে আর কোনো কন্ডিশন নেই, কারণ পানি প্রকৃতির একটা নিয়ামত। কিন্তু মাটি শুধুমাত্র উদ্ভিদকে আয়ন দিতে গেলেই ওর সাথে দর কষাকষি করে। এই জন্য পানি শোষণের ক্ষেত্রে ওর কোনো এটিপি ভাঙা লাগে না, কোনো আয়নে বিনিময় করা লাগে না, সরাসরি শোষণ করে, এই জন্য নিষ্ক্রিয় প্রক্রিয়া। কিন্তু খনিজ লবণ শোষণ করার ক্ষেত্রে তো অনেক দর কষাকষি হয়, এই জন্য বলা হয়েছে সক্রিয় বা নিষ্ক্রিয়, 2 ভাবে শোষিত হয়। 2 নাম্বার বিপাকীয় শক্তি। বিপাকীয় শক্তি মানে কি জানো? বিপাকীয় শক্তি মানে হচ্ছে এটিপি। এটিপি, ঠিক আছে? এটিপি বুঝায় বিপাকীয় শক্তি মানে, যখনই বায়োলজিতে পাওয়া বিপাকীয় শক্তি বুঝে নিতে হবে এটিপি। তাহলে এটিপি যেহেতু ওর পানি শোষণ নিষ্ক্রিয়, ওর কোনো শক্তি খরচ করতে হয় না, তাহলে এটিপি লাগবে না। খনিজ লবণের ক্ষেত্রে সক্রিয় পরিশোষণে এটিপি লাগে, নিষ্ক্রিয়তে লাগে না। শোষণ, পানি কি আকারে শোষণ হয়? অণু আকারে। অণু মানে হচ্ছে যে H2O, এইভাবে ডিরেক্টলি শোষণ হয়। আর আয়ন শোষণ হয় কিভাবে? যে সোডিয়াম আয়ন, ক্লোরিন আয়ন, পটাশিয়াম আয়ন, এইভাবে শোষিত হয়, এই জন্য আয়নিত অবস্থায় শোষিত হয়। শোষণের মাধ্যম, পানি শোষণের মাধ্যম হচ্ছে মূল বা সারা দেহ। খনিজ লবণ শোষণের মাধ্যম হচ্ছে মূলের একেবারে অগ্রভাগ। আর বাহক, পানি পরিবহনের জন্য বা পানি শোষণের জন্য কোনো বাহকের দরকার নাই, সে সরাসরি মাটি থেকে গ্রহণ করে। আর খনিজ লবণ পরিশোষণের জন্য বাহকের দরকার আছে, যেমন লুন্ডের গড়ের ক্ষেত্রে লৌহ বাহক হিসাবে কাজ করে, প্রোটন ন্যানোর ক্ষেত্রে হাইড্রোজেন বাহক হিসাবে কাজ করে, ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে। ভাই লুন্ডের গড় মতবাদের চিত্রকে এক্সামে আঁকবা, অবশ্যই তোমাকে আঁকতে হবে, নইলে তুমি ব্যাখ্যা দিলে হবে না। ব্যাখ্যা আমার নোট থেকে পেয়ে যাবা, কিন্তু অবশ্যই তোমাকে আঁকতে হবে। আচ্ছা, এবার আসো আমরা একটু প্রচ্ছদনে যাই। আমাদের খনিজ লবণ শেষ, আমাদের 1/4 এই অধ্যায় শেষ। মানে আমরা এটাকে 4টা পার্টে ভাগ করেছি বলেছিলাম, খনিজ লবণ, প্রচ্ছদন, সালোক সংশ্লেষণ, শ্বসন। খনিজ লবণ শেষ। আমরা এখন আজকে নতুন টপিক আজকে একটু শুরু করব, করে আজকে রেখে দিব, পরবর্তীতে ইনশাল্লাহ আমরা প্রচ্ছদনের অন্যান্য বিষয়গুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। প্রচ্ছদনের ক্ষেত্রে আমরা প্রচ্ছদন যেই প্রক্রিয়ায় হয়, মানে প্রচ্ছদনের যে প্রক্রিয়াটা আছে, যার মাধ্যমে হয়, যে অঙ্গের মাধ্যমে হয়, সেই অঙ্গ সম্পর্কে আজকে জানবো, অর্থাৎ পাতার পত্ররন্ধ্র সম্পর্কে। জাস্ট আজকে এতটুকু জানবো, তারপর ক্লাসটা শেষ করে দেবো। এখানে কিছু নর্মাল এমসিকিউ আছে। এমসিকিউটা কি? যে উদ্ভিদের প্রচ্ছদন পরিমাপ করার যে যন্ত্র, সেই যন্ত্রের নাম হচ্ছে গ্যানম পটোমিটার। এটা নর্মাল ভাবে মেমোরাইজিং করবা, জাস্ট মুখস্থের মতোই। যে আমরা যেমন ব্লাড প্রেশার মাপার ক্ষেত্রে স্ফিগোম্যানোমিটার ব্যবহার করি, টেম্পারেচার মিটার মাপার ক্ষেত্রে থার্মোমিটার ব্যবহার করি, তেমন উদ্ভিদের প্রচ্ছদন মাপার যন্ত্রের নাম হচ্ছে গ্যানম পটোমিটার। আমরা যখন প্রচ্ছদনের কথা বলি তখন আমরা আসলে একটাকে নিয়ে চিন্তা করি, কিন্তু উদ্ভিদের প্রচ্ছদন 3 ভাবে হয়। সেই 3টা ভাগ কি? একটা নাম হচ্ছে পত্ররন্ধ্রীয় প্রচ্ছদন, যেটা নিয়েই আমরা মেইনলি আলোচনা করব। 2 নাম্বার হচ্ছে ত্বকীয় বা কিউটিকুলার প্রচ্ছদন, আর এটা হচ্ছে লেন্টিকুলার। মেইনলি উদ্ভিদের 95% প্রচ্ছদন হচ্ছে পাতার রন্ধ্র বা ছিদ্র, মানে পত্ররন্ধ্রের মাধ্যমে হয়। আর বাকি 5% হচ্ছে তোমার এই দুটার মাধ্যমে হবে, অর্থাৎ লেন্টিকুলার আর এটা হচ্ছে ত্বকীয়। তো পাতার প্রচ্ছদন তো আমরা একটু পরে ব্যাখ্যা করব, যে পত্ররন্ধ্রের গঠন নিয়ে আলোচনা করব। কিউটিকুলার বলতে আসলে কি বোঝানো হয়েছে? উদ্ভিদের যে কাণ্ড থাকে, বাকল থাকে, সেই বাকলগুলো দেখবা ফেটে গেছে। বড় বড় উদ্ভিদের বাকলগুলো দেখবা মসৃণ হয় না, অনেক সময় একটু অমসৃণ বা ফেটে যাওয়ার মতো দেখায়। যখন এই যে অনেক বেশি গরম পড়ে, জাস্ট লাইক এই যে এই সময়টাতে এখন খুব গরম পড়ছে, এরকম গরম মুহূর্তে উদ্ভিদ কি করে? পাতার মাধ্যমে তো পানি বের করে দেওয়ার চেষ্টাই করে, পাশাপাশি তার কাণ্ডর বা ডালপালার যেই বাকল আছে সেদিক দিয়েও পানি বের করে দেয়।
এখন কাণ্ড বা বাকলে প্রচুর পরিমাণ কিউটিকলের আবরণ থাকে, মোমের আবরণ। কিউটিকল কিসের আবরণ? মোমের আবরণ। এই মোমের আবরণ ভেদ করে বের হয় মোম এর আবরণ। তোমরা সবাই জেনে থাকবা যে মোম কিন্তু পানি অভেদ্য, কিন্তু যখন প্রচুর পরিমাণ প্রশোধনের প্রয়োজন হয়, জলীয় বাষ্পাকার পানি বের করে দেওয়া হয়, তখন এই মোমকে ভেদ করে পানিগুলো বের হয়। তাই এর নামই হচ্ছে ত্বকীয় বা কিউটিকুলার প্রশোধন। আর লেন্টিকুলার একটা সেল বা কোষ, এটা স্ফীত হয়ে ফেটে যায় এবং এর মাধ্যমে পানিগুলো বের হয়ে যায়। আমরা মূলত তোমাদের এইখানে যে বিষয়টা নিয়ে পড়াবো সেটার নাম হচ্ছে পত্ররন্ধ্র। আমাদের মেইন থিম যেটা আমাদের জানা লাগবে সেটা হচ্ছে পত্ররন্ধ্র। আমাদের আজকে আমরা পত্ররন্ধ্রের গঠন সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করব, যে পত্ররন্ধ্রের গঠন দেখতে কেমন। তোমরা অলরেডি এটা পড়েছ, আমরা আরেকবার একটু তোমাদের সাথে আলোচনা করতে যাচ্ছি যে গঠনটা কেমন হয়, দেখতে কেমন হয়। এবং পাতার কিন্তু দুইটা তল আছে। তোমরা যদি কাঁঠাল পাতার কথা চিন্তা করো, কারণ এখানে এমন কেউ নাই যে কাঁঠাল পাতা দেখো নাই। কাঁঠাল পাতার উপরের দিকে দেখবা খুবই গাঢ় সবুজ, আর নিচের দিকে দেখবা একটু টিয়া কালারের। উপরের দিকে ধরলে মনে হবে মসৃণ, আর নিচের দিকে ধরলে মনে হবে খসখসে। ওই উপরের স্তরে থাকে মোমের আবরণ, কিউটিকল। আর কাঁঠাল পাতার নিচে যে টিয়া রঙের অংশ থাকে, যেখানে তোমার শিরা উপশিরাও দেখা যায়, অমসৃণ থাকে, ওই জায়গায় থাকে পত্ররন্ধ্র। এটা শুধুমাত্র কাঁঠাল পাতা না, সকল পাতার ক্ষেত্রেই উপরের তলে কোনো পত্ররন্ধ্র থাকে না, পাতার নিচের তলে থাকে। পত্ররন্ধ্র দেখতে কেমন হয় চলো এটা দেখি। পত্ররন্ধ্র হচ্ছে দুটি রক্ষী কোষ দ্বারা বেষ্টিত, দুটি রক্ষী কোষ দ্বারা বেষ্টিত বিশেষ ছিদ্রপথকে বলা হয় পত্ররন্ধ্র। তাহলে এই দুটার নাম হচ্ছে রক্ষী কোষ, এবং তার চারপাশে থাকে সহকারী কোষ। এই যে এরকম করে সহকারী কোষ। তাহলে দুটি রক্ষী কোষ দ্বারা বেষ্টিত বিশেষ ছিদ্রপথকে বলা হয় পত্ররন্ধ্র। তার মানে আমরা যদি বলি এই দুটার নাম কি, এগুলোর নাম কি, এর নাম হচ্ছে রক্ষী কোষ। এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো হচ্ছে রক্ষী কোষ। ঠিক আছে, অর্ধচন্দ্রাকৃতির হবে রক্ষী কোষ। তাহলে রক্ষী কোষ কেমন হয়? রক্ষী কোষ হয় হচ্ছে অর্ধচন্দ্রাকৃতি, অর্ধচন্দ্রাকৃতি। ঠিক আছে, তাহলে দুটি রক্ষী কোষ দ্বারা বেষ্টিত বিশেষ ছিদ্রপথটাকে, তাহলে এই বিশেষ ছিদ্রপথ কোনটা? এইটা। তাহলে এই বিশেষ ছিদ্রপথকে আমরা বলবো হচ্ছে পত্ররন্ধ্র। তাহলে আমাদের মেইন পত্ররন্ধ্র কোনটা? এই যে এটা হচ্ছে পত্ররন্ধ্র, পত্ররন্ধ্র। ঠিক আছে, এটা হচ্ছে পত্ররন্ধ্র। তাহলে রক্ষী কোষ দ্বারা বেষ্টিত বিশেষ ছিদ্রপথকে বলা হয় পত্ররন্ধ্র। প্রশ্ন হচ্ছে, এই যে পত্ররন্ধ্র আপনি বললেন, এখন এই বিশেষ ছিদ্রপথকে তো আপনি পত্ররন্ধ্র বলতেছেন, ভালো কথা, কিন্তু এই রক্ষী কোষের ভিতরে কি কি থাকে? রক্ষী কোষের ভিতরে কি কি থাকে এটা তো আমাদের জানা জরুরি, তাই না? এই রক্ষী কোষের ভিতরে বিভিন্ন জিনিস থাকবে। কি কি থাকবে চলো আমরা আগে রক্ষী কোষের ভিতরে কি কি থাকে সেটা একটু জানি। রক্ষী কোষের ভিতরে থাকতে পারে নিউক্লিয়াস। কি থাকতে পারে ভাইয়া? নিউক্লিয়াস থাকতে পারে। রক্ষী কোষের ভিতরে থাকে হচ্ছে নিউক্লিয়াস। ঠিক আছে, নিউক্লিয়াস থাকে, রক্ষী কোষের ভিতরে নিউক্লিয়াস থাকে। তারপরে কি থাকতে পারে ভাইয়া? তারপরে হচ্ছে সাইটোপ্লাজম থাকতে পারে। কি থাকতে পারে? সাইটোপ্লাজম, সাইটোপ্লাজম। ঠিক আছে, সাইটোপ্লাজম থাকতে পারে, সাইটোপ্লাজম থাকতে পারে। তারপরে কি থাকতে পারে? খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, রক্ষী কোষের ভিতরে থাকবে ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট মাথায় রাখতে হবে। তাহলে রক্ষী কোষের ভিতরে কি কি থাকে? ক্লোরোপ্লাস্ট থাকে। তাহলে নিউক্লিয়াস থাকতে পারে, সাইটোপ্লাজম থাকতে পারে, ক্লোরোপ্লাস্ট থাকতে পারে, অন্যান্য যে জিনিস। প্রশ্ন হচ্ছে, তাহলে এই যে চারপাশে যে ফাঁকা জায়গা, এইগুলোর নাম কি? এই কোষগুলো, এই যে কোষগুলো তাদেরকে ঘিরে রাখছে সবুজ রঙের, এদেরকে বলা হয় সহকারী কোষ। এদেরকে কি বলবো? এদেরকে বলা হবে সহকারী কোষ। তাহলে রক্ষী কোষের চারপাশে যে কোষ ঘিরে রাখে তাদের নাম কি? তাদের নাম হচ্ছে সহকারী কোষ। এবং এই সহকারী কোষে কিছু বিশেষ ছিদ্রপথ দেখা যায়, সবার মধ্যে না, কয়েকজনের মধ্যে এই ছিদ্রপথটা দেখা যায়। এই ছিদ্রপথের নাম হচ্ছে বায়ুরন্ধ্র। এটা কয়েকটা উদ্ভিদের মধ্যে দেখতে পাওয়া যায়, এটাকে বলা হয় বায়ুরন্ধ্র। তাহলে আমরা এই যে ছবিটা আঁকলাম, এই অংশটাকেই বলা হয়ে থাকে পত্ররন্ধ্রের গঠন। তাহলে পত্ররন্ধ্রের গঠনের ক্ষেত্রে আমরা কি কি পেলাম? প্রথমে আমাদের মনে রাখতে হবে দুটি অর্ধচন্দ্রাকৃতির রক্ষী কোষ দ্বারা বেষ্টিত বিশেষ ছিদ্রপথকে, এই বিশেষ ছিদ্রপথকে আমরা বলে থাকি পত্ররন্ধ্র। এই যে বিশেষ ছিদ্রপথকে আমরা কি বলবো? এই বিশেষ ছিদ্রপথকে আমরা বলবো হচ্ছে পত্ররন্ধ্র। ঠিক আছে, এই বিশেষ ছিদ্রপথকে বলা হয় পত্ররন্ধ্র। রক্ষী কোষ দেখতে কেমন? অর্ধচন্দ্রাকৃতি। কি কি থাকতে পারে? তিনটা জিনিস থাকবে। এক, রক্ষী কোষের ভিতরে নিউক্লিয়াস। দুই, সাইটোপ্লাজম। তিন নাম্বার হচ্ছে ক্লোরোপ্লাস্ট। এই রক্ষী কোষের চারপাশে যেই কোষগুলো থাকে তাদের নাম কি? এই চারপাশের কোষগুলোর নাম সহকারী কোষ।
সহকারী কোষে কিছু ছিদ্র দেখতে পাওয়া যাচ্ছে, এই ছিদ্রগুলোর নাম কি হবে ভাইয়া? এই ছিদ্রগুলোর নাম হচ্ছে বায়ুরন্ধ্র। এটাই হচ্ছে একটা পত্ররন্ধ্রের গঠন। তাহলে এটা কিসের চিত্র? এটা একটা পত্ররন্ধ্রের গঠন। শেষ, ফিনিশিং। কথা বুঝতে পেরেছো? এটা কিসের ছবি ভাইয়া? এটা পত্ররন্ধ্রের গঠন। কিছু ছোটখাটো জিনিসগুলো বলি, এখানে সাধারণ এমসিকিউ হিসেবে আছে, এটা তোমরা একটু বইয়ের মধ্যে দাগায় রাখবা। বইয়ের মধ্যে দেখবে এই লাইনগুলো আছে। যেমন প্রজাতি ভেদে একটা উদ্ভিদের পত্ররন্ধ্র কত থাকে? 1 সেন্টিমিটার কিউব আয়তনে, আর 1 সেন্টিমিটার আয়তনে একটি পাতায় 1000 থেকে 60,000 পত্ররন্ধ্র থাকতে পারে। এটা হচ্ছে 1 সেন্টিমিটার কিউবে। 2 নাম্বার হচ্ছে পত্ররন্ধ্র খোলার সময়, মানে কখন পত্ররন্ধ্র খুলবে, কখন পত্ররন্ধ্র বন্ধ হবে। সকাল 10টা থেকে 11টা এবং বিকাল 2টা থেকে 3টা পর্যন্ত পূর্ণ খোলা থাকে। সকাল 10টা থেকে 11টার দিকে এবং বিকাল 2টা থেকে 3টা পর্যন্ত পত্ররন্ধ্র পূর্ণ খোলা থাকে। বাকি দিনের বেলায় আংশিক বা অর্ধাংশিক এভাবে খোলা থাকতে পারে, বাট পূর্ণ খোলা থাকবে কয়টা পর্যন্ত? 10টা থেকে 11টা, 2টা থেকে 3টা। বাকি সময় আংশিক খোলা থাকে। 3 নাম্বার, আমরা সবসময় জানি দিনের বেলায় পত্ররন্ধ্র খোলা থাকে, কিন্তু রাত্রে পত্ররন্ধ্র বন্ধ থাকতে পারে, মানে রাত্রে পত্ররন্ধ্র খোলা থাকতে পারে। পত্ররন্ধ্রের নেচার কিন্তু সবসময় দিনে খোলা রাত্রে বন্ধ, কিন্তু একমাত্র পাথরকুচি উদ্ভিদের ক্ষেত্রে এটা হচ্ছে রাত্রে খোলা থাকে। পাথরকুচি উদ্ভিদের ক্ষেত্রে কি রাত্রে খোলা থাকে আর দিনের বেলায় বন্ধ থাকে। একমাত্র না, মানে পাথরকুচির মতো আরো অনেক উদ্ভিদ চাইলে এরকম উদাহরণ দেওয়া যায়। তো এটা মাথার মধ্যে রাখবা। সকল উদ্ভিদের ম্যাক্সিমাম পত্ররন্ধ্র দিনে খোলা রাত্রে বন্ধ, কিন্তু পাথরকুচির ক্ষেত্রে উল্টা, রাত্রে খোলা দিনে বন্ধ। এটা মাথার মধ্যে রাখবো। এবং সর্বশেষ আজকের ক্লাসের টপিক, সেটা হচ্ছে যে পত্ররন্ধ্রের কাজ। আসলে আমরা পত্ররন্ধ্রকে কি কারণে আমাদের পত্ররন্ধ্র উদ্ভিদের ক্ষেত্রে ভূমিকা পালন করে থাকে। যেমন প্রথম পয়েন্ট হচ্ছে কি, শ্বসনের সময় অক্সিজেন গ্রহণ। ওই যে যখন গ্লুকোজকে জারিত করার জন্য, গ্লুকোজকে অক্সিজেনের সাহায্যে জারিত করার মাধ্যমে এটিপি তৈরি করার জন্য বায়ুমণ্ডল থেকে অক্সিজেন গ্রহণ করা দরকার, সে অক্সিজেনটা গ্রহণ করবে পত্ররন্ধ্র। আবার শ্বসনের সময় কার্বন ডাই অক্সাইড ত্যাগ। তোমরা জানো যে এই যে দেখো শ্বসন যে বারবার বলতেছে না, শ্বসনটা কি C6H12O6। এই গ্লুকোজকে অক্সিজেনের সাহায্যে জারিত করার জন্য, এই অক্সিজেন গ্রহণ করার জন্য তোমার পত্ররন্ধ্র ব্যবহার করা হয়। আবার এই গ্লুকোজকে জারিত করলে এটিপি প্লাস কার্বন ডাই অক্সাইড তৈরি হয়। এই কার্বন ডাই অক্সাইডকে ত্যাগ করার জন্য আমাদের পত্ররন্ধ্রকে ব্যবহার করা হয়ে থাকে। 2 নম্বর, অতিরিক্ত পানি বাষ্প আকারে বের করে দেওয়া, যেটা আমরা দেখলাম যে যখন অনেক বেশি তাপমাত্রা হয় পরিবেশের, তখন উদ্ভিদ তার চারপাশের পরিবেশকে শীতল করার জন্য, ঠান্ডা করার জন্য পানি বাষ্প আকারে বের করে দেয়। 4 নম্বর হচ্ছে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া অংশগ্রহণ করে। কিভাবে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া অংশগ্রহণ করে? তোমরা সবাই জানো যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া সংগঠিত হয় ক্লোরোপ্লাস্টে। তো এই ক্লোরোপ্লাস্ট কিন্তু কার মধ্যে ছিল? এই যে ক্লোরোপ্লাস্টের ছবি যদি আমরা দেখি, ক্লোরোপ্লাস্ট কার মধ্যে ছিল? রক্ষী কোষের মধ্যে ক্লোরোপ্লাস্ট ছিল। তাহলে এই যে রক্ষী কোষের মধ্যে ক্লোরোপ্লাস্ট থাকে, তার মানে এরা ইনডাইরেক্টলি বা ডিরেক্টলি হোক সালোক সংশ্লেষে অংশগ্রহণ করে। আর লুকায়িত পত্ররন্ধ্র প্রস্বেদন হার হ্রাস করে। লুকায়িত পত্ররন্ধ্র কি? এটা হচ্ছে বিভিন্ন উদ্ভিদের মধ্যে থাকে, যেটা মূলত পত্ররন্ধ্রকে হ্রাস করে থাকে। এই হচ্ছে আজকে আমাদের ক্লাসের মূল থিম। এখানে আমরা আজকে প্রস্বেদনের যেই পার্ট থেকে, মানে যেই অংশ থেকে আমাদের আসলে প্রস্বেদনটা হয়, পত্ররন্ধ্র, সেই পত্ররন্ধ্র সম্পর্কে তোমাদেরকে একটা ধারণা দিলাম, যে পত্ররন্ধ্র কি বা না কি, এই সম্পর্কে তোমাদের একটা ছোট্ট ধারণা দিলাম। নেক্সট ক্লাসে তোমাদেরকে এই যে পত্ররন্ধ্র কিভাবে খুলতেছে, কিভাবে বন্ধ হয়ে যায়, এই প্রক্রিয়াটা নিয়ে পড়াবো। এবং নেক্সট ক্লাসে আমরা এই পুরো প্রক্রিয়া নিয়েই আলোচনা করবো। মাথার মধ্যে রেখো যে নেক্সট ক্লাসে প্রথম থেকে একেবারে, মানে তোমরা যদি 10-15 মিনিট পরে লেট করে ঢুকো, ধরো ক্লাস শুরু হয়েছে, আমি কিন্তু টাইম টু টাইম শুরু করি, এটা তোমরা দেখতে পেয়েছো কালকে এবং আজকের ক্লাসে। যদি তোমাদের এমন হয়, নেক্সট ক্লাস আবার নেক্সট শনিবারে 7টার দিকে, যদি এমন করো যে ধরো 7টায় ক্লাস শুরু, তুমি 7:15 ঢুকছো, তাহলে তোমার ওই ক্লাসে আর ঢুকার দরকার নেই, তুমি বের হয়ে যাও, পরে ক্লাস শেষ হলে দেখো। নেক্সট ক্লাসে পত্ররন্ধ্রের খোলা এবং বন্ধ হওয়ার থিওরি পড়াবো 4টা। মনে রাখো, প্রথম থিওরির সাথে পরবর্তী থিওরির মিল আছে, পরবর্তী থিওরির সাথে 3 নাম্বার থিওরির মিল আছে, 3 নাম্বারের সাথে 4 নাম্বার থিওরি মিল আছে, সরি 3টা থিওরি পড়াবো টোটাল। তাহলে প্রথম থিওরির সাথে দ্বিতীয়র সাথে তৃতীয় মিল আছে। তার মানে তুমি একটা থিওরি যদি মিস করো, মানে প্রথমটা মিস করলে দ্বিতীয়টা বুঝবে না, দ্বিতীয়টা মিস করলে তৃতীয়টা বুঝবে না। তো এই জন্য বি কেয়ারফুল। নেক্সট ক্লাসে অবশ্যই যারা আছো বা যারা ক্লাসটা করবে, রেকর্ড করো বা যদি লাইভ করতে চাও, তাহলে অবশ্যই আমার আগে এখানে এসে উপস্থিত থাকতে হবে এবং আমার সাথে সাথে শুরু করতে হবে। ক্লাসে 10-15 মিনিট পরে যদি ঢুকো, তাহলে ক্লাস কিছু বুঝবে না। হ্যাঁ, পত্ররন্ধ্রের খোলা এবং বন্ধ হওয়ার নিয়ম জানার আগে অবশ্যই
সিরিয়াল ওয়াইজ সিরিয়াল প্রত্যেকটা ক্লাস করো, তাহলে জিনিসগুলো ক্যাচ করতে পারবা, আদারওয়াইজ তোমাদের জন্য কঠিন হয়ে যাবে। তো এই পর্যন্তই আজকে, আল্লাহ হাফেজ, ভালো থাকো, দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।